আসসালামু আলাইকুম। বাচ্চারা, কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম। একজন জিজ্ঞেস করেছো, ভাইয়া শিখো থেকে কি বুয়েটে কেউ চান্স পায়নি? ভাইয়া, অনেকেই চান্স পাইছে। তোমরা আস্তে আস্তে আরো জানতে পারবা। শিখো শিখবো জিতবো গ্রুপে তোমরা একটু চোখ রাখো, দেখতে পাবা অনেকেই দেখবা যে পোস্ট করতেছে। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু আমাকে জানাতে হবে। আমি দেখছি অনেকেই কিন্তু জয়েন করে ফেলছো। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু জানাতে হবে কমেন্টে। শ্রাবন্তী হালদার, তোমার কমেন্ট দেখেছি আপু। ভাইয়া, এটা আমাদের অ্যাডভান্স না। আমরা আসলে তোমাদের যে চ্যাপ্টার ভিত্তিক লেকচার গুলো রয়েছে একাডেমিক, সেটির আসলে ক্লাস নিচ্ছি। আমি ভালো আছি। হিমালয় হিমু বলছে সে ভালো আছে। কে? আমি ভালো আছি। একজন জিজ্ঞেস করেছে আমি কি চিটাগং এর কিনা। না ভাইয়া, আমি চিটাগং এর না। রমজানে অবশ্যই ক্লাস হবে। ঠিক আছে। একজনে বলছে আজকে আমার সাথে তার প্রথম ক্লাস। সমস্যা নাই, আমরা আজকের ক্লাসে অনেক মজা করব। আমরা মজা করেই ক্লাসটা শেষ করব। তো চিন্তা নাই, ক্লাসটা অবশ্যই প্রাণবন্ত হবে তোমাদের সাথে। আবার একজন বলছে দুষ্টু ভাইয়া। ভাইয়া, আমি দুষ্টামি ছেড়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা দুষ্টামি ছেড়ে দাও। অনেক চক্রবর্তী লিখছো, সে নাকি আমার রোবট। ওকে, ভালো। অনেকেই কিন্তু জয়েন করে ফেলছো। আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করে দেব আস্তে আস্তে করে। আমরা কিন্তু কমিউনিকেশন সিস্টেমস এবং নেটওয়ার্কিং এই চ্যাপ্টারটা আসলে পড়াশোনা করছিলাম। তো এই চ্যাপ্টারের আজকে আমাদের ষষ্ঠ লেকচার, যেই লেকচারের মাধ্যমে আমরা আবার শুরু করব। ঠিক আছে। এর আগের ক্লাসে আমরা সম্ভবত এমসিকিউ এবং সিকিউ সলভ করেছিলাম, যেটায় তোমরা অনেকে ছিলে, যেখানে আমরা বিগত বছরগুলোতে যেখান থেকে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো তোমাদের সমাধান করে দিয়েছিলাম এবং বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। ওকে। তুমি হয়তো জানো না ভাই, একজন লিখছো বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা ছেড়ে তুমি আজকে আমার এই ক্লাসটা করতে এসেছো। কিন্তু তুমি হয়তো এটা জানো না যে আজকে আমার ক্লাসের জন্যই সেখানকার বৃষ্টি পরিস্থিতি কিন্তু বদলে দিয়েছে। এই কারণে দেখবা যে এখনো খেলা শুরু হয় নাই। দেখবা আমার ক্লাস শেষ, আবার খেলা শুরু হয়েও যেতে পারে। ঠিক আছে। যারা পূর্ববর্তী ক্লাসগুলো করো নাই, রেকর্ডিং গুলো একটু দেখে নিবা। দেখে নিলেই আবারও তুমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ক্লাসগুলো করতে পারবা, কোনো সমস্যা নাই। আজকের ক্লাসগুলো মনোযোগ দাও, তাহলে দেখবা যে তুমি ধরে ফেলতে পারছো। রোজাতে কখন ক্লাস হবে? ভাইয়া, সকালের দিকে বেশিরভাগ ক্লাসটা তোমাদের হবে। তো তোমরা রুটিন পেয়ে যাবে আশা করি। গ্রুপ, তোমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে সেখানে তুমি রুটিন পেয়ে যাবে। কোনো ধরনের টেনশন নেওয়ার তোমার দরকার নেই।
ঠিক আছে, ম্যাচই ডিসমিস করে দিছি, দেখছো? তো আমার ক্লাসের দিন যদি খেলা পড়ে তাহলে কি ম্যাচ আর হবে? ম্যাচ কি হতে দেওয়া যায়? এইচকি সৌরভ, তোমার কমেন্ট পড়ছি ভাই। ওকে, তাহলে মোটামুটি আমাদের 200 পার হয়ে গেছে এবং আশা করি আরো অনেকে জয়েন করবে। তো আমরা আস্তে ধীরে শুরু করে দিই আজকের আমাদের ক্লাস। ঠিক আছে, তো যারা আজকে আমার প্রথম বারের মতো আমাকে দেখছো, ঠিক আছে, প্রথমবারের মতো আমাকে হয়তোবা দেখতে পাচ্ছ, তাদের জন্য একটু ছোটখাটো পরিচয়। আমার নাম মোহাম্মদ রুমান খন্দকার, বাট তোমরা আমাকে যেই নামে ডাকতে পারবা সেটা হলো রুমান ভাইয়া বলেও ডাকতে পারবা, বা রুমান স্যার, যেটাই তোমরা ডাকতে চাও ডাকতে পারবা। ঠিক আছে, তো আমাকে রুমান ভাইয়া বলেও ডাকতে পারো, রুমান স্যার বলেও ডাকতে পারো, যেটা তোমার মন মর্জি। ঠিক আছে, তো আমি পড়াশোনা কোথায় করেছিলাম ভাই? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলাম এবং আমার ডিপার্টমেন্ট ছিল রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো আমাদের এই হলো সংক্ষিপ্ত পরিচয়। তোমরা একটু দেখে নিলেই আই গেস বুঝতে পারবা। তো এখানে আর আমরা কালক্ষেপণ না করি, ঠিক আছে, আমরা একটু সামনের দিকে আগাই। তো প্রতিবারের মতো আমরা ক্লাস শুরুর আগেই আমাদেরকে এনাম ভাই জিজ্ঞেস করে যে আজকে আমরা কি শিখব। তোমাদের মনেও একটা প্রশ্ন থাকে যে আজকে আমরা কি শিখব। তো বরাবরের মতোই আজকেও আমাদেরকে এনাম ভাই জিজ্ঞেস করছে যে আমরা আজকে কি শিখব। তাহলে আমরা এনাম ভাই এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের ক্লাসে আমরা কি শিখব। প্রথমত আমরা মোবাইলের যোগাযোগ, মোবাইল দিয়ে যে যোগাযোগ হয় এবং বিভিন্ন প্রজন্মের যে মোবাইল ফোনগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা আজকে একটা আইডিয়া নিব। দ্বিতীয়ত কম্পিউটার নেটওয়ার্কিং এর ধারণা। ভাইয়া বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং আছে, কিন্তু আমরা যেই নেটওয়ার্কিং সম্পর্কে জানবো সেটা হলো কম্পিউটার নেটওয়ার্কিং। ঠিক আছে, সে সম্পর্কে একটা ধারণা দিব। তারপর ধারণা নিলেই চলবে না, তারপরে আমরা যেটি জানবো সেটি হলো কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার এবং উদ্দেশ্য। এই উদ্দেশ্য আমাদের জানতে হবে। ঠিক আছে, তারপরে যেটা কেউ জিজ্ঞেস করছো ভাইয়া নোট করব কি, কিছু কিছু বিষয় তোমরা নোট করতে পারো, আমি সেই জায়গাগুলোতে বলে দেবো কি কি বিষয় তোমরা নোট করবা। ঠিক আছে, পরে আসি আমরা যে এই কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে জানলাম, উদ্দেশ্য বুঝে ফেললাম, ব্যবহারও জানলাম, তারপরে আমরা যেটি জানবো যে কত ধরনের কম্পিউটার নেটওয়ার্ক আছে। ঠিক আছে, কত ধরনের কম্পিউটার নেটওয়ার্ক আছে, তো আমরা সেই বিষয়টাও জানবো। তাহলে আমাদের মোটামুটি এটা আইডিয়া হলো। এখন তোমাদের মধ্যে অনেকেই যে কাজটি করো, আইসিটিটা অতটা গুরুত্বের সহিত দেখো না, কিন্তু যেহেতু তোমরা আইসিটিটা অত গুরুত্বের সহিত দেখো না, তো তোমাদের রেজাল্ট অনেকটা খারাপ হয়ে যায়। তো সেই বিষয়ে তোমাদের এনাম ভাইয়ের একটা বার্তা আছে, বার্তা মানে মেসেজ। ঠিক আছে, তোমাদের পক্ষে যারা নিয়মিত আইসিটিটা ভালো মতো পড়ো না, তাদের জন্য এনাম ভাইয়ের পক্ষ থেকে একটা কি আছে ভাইয়া, বার্তা আছে। তো বার্তাটা কি তো দেখি। তো এনাম ভাই বলছে, দেখো তোমাদের এনাম ভাই কি একটা বার্তা দিছে, দেখো বলছে যে সবাই ভালো মতো পড়বা, নাইলে এই পোলাডার মতো তোমাদের উপরেও তাল ফেলানো হবে। দেখছো এই পোলাডার উপরে কি করা হয়েছে, তাল ফেলানো হয়েছে, দেখছো? তো তোমরা যদি এরকম এনাম ভাইয়ের তাল না নিতে চাও তাহলে নিয়মিত পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তো এনাম ভাই কিন্তু তোমাদের একটা বার্তা দিয়ে দিছে যে তোমরা ভালো মতো পড়বা, যদি ভালো মতো না পড়ো তাহলে এই যে পাশে একটা পোলা দেখছো এর উপরে কিন্তু তাল ফেলাই দিছে। এখন এই যদি তাল তোমাদের মাথায় না পড়ুক তাহলে তোমরা কি করবা, ঠিক মতো পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তোমরা হয়তো জানো না, অনেকে বলতেছে এটা আমার উপরে ফেলানো হয়েছে। না ভাইয়া, এটা আমি না, এটা আমার যমজ ভাই। এটা আমার যমজ ভাই যে কিনা আইসিটি তে পড়াশোনা ঠিক মতো করতে পারে না। যেহেতু আইসিটি তে ঠিক মতো পড়াশোনা করে না, তাই তার মাথায় তাল ফেলানো হয়েছে। কিন্তু যদি আমার মাথায় তাল ফেলাইতো তাহলে আমি যেটি করতাম, এই তাল নিয়ে বিভিন্ন ধরনের বিজনেস করতাম। কি কি বিজনেস হইতো? তাল দিয়ে আমি তালের পিঠা বানাইতাম, তাল দিয়ে তালের রস বানাইতাম, তাল দিয়ে তালের গুড় বানাইতাম। তো আমার কাছে কিন্তু সেই আইডিয়া গুলো আছে। ঠিক আছে, কারণ আইডিয়া গুলা কেন আসছে, কারণ আমি আইসিটি পড়াশোনা করছি। আইসিটি পড়াশোনা করার ফলে আমি বিভিন্ন ইন্টারনেট ব্যবহার করা শিখছি। ইন্টারনেট ব্যবহার করা শেখার ফলে আমি যেটি জানতে পেরেছি যে তালের বিভিন্ন ধরনের গুণাবলী। তাই তোমরা যদি এরকম বিভিন্ন ধরনের গুণাবলী জানতে চাও তাহলে অবশ্যই কি করতে হবে,
আইসিটিটা ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। তারপরে এখন তোমাদের কাছে প্রশ্ন করছে আবার আনাম ভাই যে আমরা শুরু করব কিনা। তিনি কিন্তু একটা থ্রেড দিছে, থ্রেড দিয়েই বলছে শুরু করব কিনা বল। এখন তোমরা যদি বলো শুরু করব, তাহলেই আমরা শুরু করব। ঠিক আছে, আমরা কিন্তু এখন এনাম ভাই কি বলছে যে শুরু করব কিনা বল। ঠিক আছে, শুরু করতে বলছে। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। ওকে, আজকে আমরা যেটি সম্পর্কে জানবো সেটা হলো মোবাইল সেলুলার কমিউনিকেশন। ঠিক আছে, মোবাইলকে আমরা অনেক সময় কি বলি, সবসময় একটা জিনিস মনে রাখবা, মোবাইল এই যে অর্থ, মোবাইল মানে হলো চলমান। ঠিক আছে, মোবাইল মানে চলমান। ঠিক আছে, চলমান মানে ভ্রাম্যমান, মানে তুমি হেঁটে হেঁটেও কথা বলতে পারবা। এইটাই ছিল সেই মোবাইল, সেই কথাটা থেকে আসছে। যেমন ধরো তোমার বাসায় যদি ল্যান্ডফোন থাকতো, ল্যান্ডফোন তো তুমি নিয়ে বাসার বাইরে নিয়ে যেতে পারতা না। তোমার একটা নির্দিষ্ট জায়গায় ল্যান্ডফোন থাকতো, ওই যে আগেকার জামানায় এই যে টেলিফোনের মতো থাকতো, এরকম ধরতো। ঠিক আছে, ওইটা যদি থাকতো তাহলে কি তুমি হাঁটতে হাঁটতে কথা বলতে পারতা না, একটা নির্দিষ্ট জায়গায় থাকতো। তো মোবাইল হলো চলমান, মানে তুমি হাঁটতে হাঁটতেও কথা বলতে পারবা, বিভিন্ন জায়গায় তুমি কথা বলতে পারবা, সেটা থেকে আসছে মোবাইল। ঠিক আছে, এবং কি সুন্দর একটা সংজ্ঞা দিয়েছে এমন দুটি ডিভাইসের মধ্যে চলমান বা স্থিতি অবস্থায় তারবিহীন, যেই ইম্পর্টেন্ট বিষয় যেটা কিন্তু তারবিহীন। ঠিক আছে, এটা কিন্তু তার দিয়ে আটকায় রাখে না কোথাও, তার দিয়ে যেহেতু আটকায় রাখে না, তাই এটাকে কি বলা হয়েছে, তারবিহীন যোগাযোগ কে মোবাইল যোগাযোগ বলে। ভালো কথা। তারপরে বলছে কি মোবাইল ফোনকে কার্যকর করার জন্য পুরো অঞ্চলকে অসংখ্য সেলে ভাগ করা হয়। এই সেল জিনিসটাকে আমরা বলবো। ঠিক আছে, অসংখ্য কি করা হয় ভাই, সেলে ভাগ করা হয়। ঠিক আছে, অনেকগুলো সেলে ভাগ করা হয় এবং প্রত্যেকটি সেল একটি করে বেস স্টেশন থাকে। নবীত্বিকের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটি সেলে কি থাকে ভাই, একটি করে বেস স্টেশন থাকে। প্রত্যেকটি সেলে একটা করে বেস স্টেশন থাকে। যদি 50টা সেল থাকে তাহলে 50টা বেস স্টেশন থাকবে। ঠিক আছে, তারপরে বলছে কোন যখন অন্য আরেকজনের সাথে যোগাযোগ তখন তার বেস স্টেশন সুইচিং কেন্দ্রে পৌঁছায়। ঠিক আছে, এখানে অনেকগুলা কথা বলছে। আর এখানে একটা জিনিস লিখবা, এটা নবীত্বিকের জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো মোবাইল ফোনকে অনেক সময় সেল ফোনও বলা হয়। সেল ফোন কাকে বলা হয় ভাইয়া, মোবাইল ফোনকে অনেক সময় সেল ফোনও বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এখন আসি যে এই জিনিসটাকে কি বলে। ঠিক আছে, দেখো এখানে অনেকগুলা চিত্র আছে। এখন এইটা হইলো তোমার একটা সেল, এইটা কি তোমার ভাই একটা সেল, এইটা কি ভাই আরেকটা সেল, এইটা কি ভাইয়া আরেকটা সেল। তাহলে আমার কাছে তিনটা সেল আছে। কয়টা সেল আছে ভাই, তিনটা। এখানে একটা, এখানে আরেকটা, এখানে আরেকটা, তিনটা সেল। ভালো কথা, তিনটা সেল আছে। তিনটা সেলকে আবার এরকম প্রত্যেকটা সেলের মাঝখানে একটা বেস স্টেশন আছে। মাঝখানে একটা কি আছে ভাই, বেস স্টেশন আছে। বেস স্টেশন মানে কি ভাই, ওই যে তোমার তারের মতো, অ্যান্টেনার মতো। ঠিক আছে, এই যে এরকম অনেকটা কিরকম দেখাই তোমাদের। ঠিক আছে, এই যে এরকম। ঠিক আছে, এই যে তোমাদের বাসার আশেপাশে কিন্তু এরকম অনেকগুলা অ্যান্টেনা থাকে। ঠিক আছে না, এরকম বড় বড়, তোমাদের মনে করো যে প্রায় কত 2-3 তলা বিল্ডিং এর মতো বেস স্টেশন থাকে। এইটা হলো সেই বেস স্টেশন। ঠিক আছে, এটাকে কি বলবো ভাই আমরা, বেস স্টেশন। ঠিক আছে, তোমরা কি বেস স্টেশন দেখছো কিনা? তোমাদের বাসা বাড়ির আশেপাশে কিন্তু অনেক জায়গায় এরকম থাকতে পারে, এরকম বেস স্টেশন থাকে। ঠিক আছে, এখন এই বেস স্টেশন দিয়ে একটা নির্দিষ্ট এরিয়া কভার করলে সেইটাকে আমরা বলি একটা সেল। ঠিক আছে, নির্দিষ্ট এরিয়া কভার করলে একটা ধরে কি বলি আমরা, একটা সেল বলি এটা। ঠিক আছে, তো এইটা হলো সেল। সেল মানে এরকম না যে ধরো যে ওই কি বলে কারাগারের সেল। ঠিক আছে, এটা কারাগারের সেল না। সেল মানে বুঝায় একটা নির্দিষ্ট জায়গা। ঠিক আছে, একটা নির্দিষ্ট জায়গা। এখন নির্দিষ্ট জায়গায় একটা এন্টিনা রাখা আছে, এইটা হলো একটা সেল, এইটা বুঝাইতেছে। এখন প্রশ্ন আসে এই সেল দ্বারা আসলে কি করে। ধরো একটা সেলের আন্ডারে, ধরো তোমাদের একটা এলাকা, ঠিক আছে, ধরো তোমাদের একটা এলাকায় একটা এন্টিনা আছে। ঠিক আছে, এখন এই অ্যান্টিনার আন্ডারে ওই এলাকা বা ওই গ্রামে
ধরো মানুষজন আছে হলো 20 জন বা 30 জন বা 40 জন। এখন 40 জন মানুষের যখন কথাবার্তা বলবে, ধরো কথা বলবে, এখন কথা বললে ধরো এখানে তুমি আসো, ঠিক আছে, ধরো এখানে তুমি আসো, ঠিক আছে, তোমার কাছে একটা ফোন আছে, ঠিক আছে, এখন তোমার ফোন থেকে যখন মনে করো যাবে, সেটা কই যাবে ভাই? এইখানে যাবে, ঠিক আছে, এই স্টেশনের কাছে যাবে। তুমি যখন কথা বলবা সিগন্যাল, তোমার সিগন্যালটা চলে যাবে কি এই বেস স্টেশনে, ঠিক আছে। তখন এইখান থেকে আবার যাবে কোথায় ভাই? মোবাইল সুইচিং সেন্টারে, মোবাইল সুইচিং সেন্টারে। এখন মোবাইল সুইচিং সেন্টার কাজ কি আসলে? এখন ধরো তুমি থাকো হইলো চিটাগং এ, চিটাগং এর একটা ছোট্ট শহর, এই যে টাওয়ার বলে, হ্যাঁ, এটা সুন্দর বলতে গেলে টাওয়ার আর কি, ঠিক আছে। এখন ধরো তুমি থাকো চিটাগং এ, এখন চিটাগং থেকে তোমার এই যে তোমার সিগন্যালটা এইটা যাবে ধরো তোমার সিলেটে। এখন এই সিলেটে যে যাবে, নির্দিষ্ট অ্যাড্রেসের কাছে যে যাবে, এই কাজটা করে কে? তুমি কি এই জিনিসটা কখনো ভেবে দেখছো? এই কাজটা করে তোমার এই মোবাইল সুইচিং যে সেন্টারটা আছে, সে তখন বলে দেয় যে না, আমি চিটাগাং থেকে সিলেটের ওই বন্ধুর কাছে যেতে চাই। তো চিটাগাং থেকে যখন ওই বন্ধুর কাছে যেতে চাই, তখন কিন্তু সে ডিসাইড করে দেয় যে হ্যাঁ, আমি এখানে পাঠাবো। তাহলে কি হলো, একটা সেল থেকে মোবাইল সুইচিং সেন্টারের কাছে গেল, এবং মোবাইল সুইচিং সেন্টার থেকে সে আবার কোথায় পাঠিয়ে দিল? সিলেটে। তো এইভাবে পুরো মোবাইল সেলুলার কমিউনিকেশনটা কাজ করে। আমাদের আজকের ক্লাসে কিন্তু তোমাদের একজন সারপ্রাইজ আছে। তোমরা কি দেখতে চাও একটা সারপ্রাইজ? আমরা একটা সারপ্রাইজ এখনই দেখাইতে পারবো। রোবট বানানো দেখাবেন না? রোবট বানানো হয়তো বা দেখাবো কোন এক সময়, কিন্তু একটা সারপ্রাইজ এখনই দিব। আমরা একটু সারপ্রাইজকে আমাদের স্ক্রিনের সামনে আসতে বললাম। দেখো তোমাদের সারপ্রাইজ কেমন লাগছে? 26 ব্যাচ না? হ্যাঁ হ্যাঁ, এত কম কেন ক্লাসে? নাকি হয়তো এখনো জয়েন করছে। আচ্ছা, ওকে, দাও একটু কথা বলে বেশি। হ্যাঁ শিওর। আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা। এই রোমান ভাইয়ের ক্লাস কেমন লাগছে? হ্যাঁ আমি আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শোনো, তোমাদের হচ্ছে রমজান শুরু হয়ে যাচ্ছে, তো এই রমজান নিয়ে আসলে কথা বলতে আমি সবগুলো ফ্লোরে ঘুরতেছি। সবার জন্য বলছি যে রমজান মাসে আসলে তোমাদের সবার নিজস্ব একটা প্ল্যান আছে। আমি তোমাদেরকে একটা প্ল্যান শেয়ার করি, আমি যেমনি পড়াশোনা করছি সেভাবে আর কি। তো দুই টাইপের মানুষজনের জন্য ভাগ করে দিচ্ছি। এই প্ল্যানটা খুব খুব এফেক্টিভ একটা প্ল্যান, এক্সিকিউট করবা সবাই। তোমরা অনেকে মনে করো রমজান মাস বোধহয় হচ্ছে পড়াশোনা করবো না, রমজান মাসে বোধহয় পড়াশোনা করা যায় না, এরকম চিন্তা ভাবনা অনেকে করো। তো কথা হচ্ছে যারা রাত জাগো আর কি, মানে রাত জেগে অভ্যস্ত, তোমরা দেখবা যতই তাড়াতাড়ি ঘুমাও তোমাদের ঘুম আসবে না। তো 1 মাসের জন্য রুটিনটা চেঞ্জ করার দরকার নেই। যারা রাত জাগো তারা তারাবি পড়ে এসে 11:30টায় পড়তে বসবা। আবারও বলছি, 11:30 পড়তে বসবা। 11:30 থেকে পড়া শুরু করবা, সেহেরির আগ পর্যন্ত সবাইকে না ডেকে দেওয়া পর্যন্ত তুমি পড়াশোনা করবা। এখানে তুমি দেখবা তোমার হাতে 5 থেকে 5.5 ঘন্টা সময় পাচ্ছ পড়াশোনা করার জন্য। সেহেরি করলা, নামাজ পড়লা, নামাজ পড়ে এসে একটু হাঁটাহাঁটি করে তারপর হচ্ছে ঘুমায় যাবা। ঘুম থেকে উঠবা 12:30টার সময় বা 12টার সময়। এই যে 12:30টার সময় যখন তুমি উঠবা, তখন তোমার কিন্তু প্রায় 6 থেকে 7 ঘন্টা ঘুম হয়ে যাবে। জোহরের নামাজ পড়তে গেলা, জোহরের নামাজ পড়ে আসার পরে আসরের নামাজ পর্যন্ত পড়াশোনা করবা, 2 ঘন্টা সময় পাবো অন্তত পড়াশোনার। তাহলে পড়াশোনার সময় রাতে পাইলা 5 ঘন্টার মতো, আর জোহর থেকে আসর পর্যন্ত 2 ঘন্টা, 7 ঘন্টা হয়ে গেল। আসরের পর থেকে পড়াশোনা করার দরকার নেই, মসজিদে বয়ান শুনতে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো, কোরআন তেলাওয়াত শুনতে পারো, গজল শুনতে পারো, সূরা শুনতে পারো, তোমার মতো। তুমি তোমার মতো করে হচ্ছে এই সময়টা কাজে লাগাও। আর এরপরে গিয়ে হচ্ছে মাগরিবে অবশ্যই ইফতার করবা লাইট খাবার দিয়ে। ওই পেঁয়াজু, জিলাপি, আলুর চপ, বেগুনের চপ এগুলো একসাথে একবারে খাইলে দেখবা শরীর গরম হয়ে যাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, পেট ব্যথা করছে, অ্যাসিডিটি হচ্ছে, এগুলো কখনো করবা না। যতটুকু লাইট ওয়েট খাবার খাওয়া যায় ইফতারে ততটুকু খেয়ে তারপর ইফতার থেকে এশা পর্যন্ত তুমি তোমার মতো করে ফ্যামিলিতে সময় দিবা, গল্প করতে পারো, ফ্যামিলির সাথে আড্ডা দিতে পারো, সেটা করবা। আর এরপরে তো তারাবির পরে আবার হচ্ছে সে পড়াশোনা করবা। এটা হচ্ছে যারা রাতে জেগে থাকো। আর যারা রাতে ঘুমাও তাদের কাজ হচ্ছে অবশ্যই কি বলে তারাবি পড়ে এসে আধা ঘন্টা সময় পাস করবো না, ফোন ধরবা না, সাথে সাথে ঘুমায় যাবা। আর উঠবা গিয়ে সেহরির আগে, দেখবা 6 ঘন্টার মতো ঘুম হয়ে যাবে। সেহরি করে ফজরের নামাজ পড়ে এসে পড়তে বসবা, জোহর পর্যন্ত পড়বা, এবং জোহরের নামাজ পড়ে এসে আবার জোহর থেকে আসর পর্যন্ত পড়বা, বাকি রুটিন সবকিছু সেম।
তাহলে সবাই কি বুঝতে পারছি যে রমজান মাসে পড়াশোনা করার সময় বের করা যায়? তো আমি চাই যে হতেছে তোমরা রোমান আসো। তো একটা স্ক্রিনশট নিবা, নিয়ে একটু গ্রুপে বলবা যে ঠিক আছে ভাইয়া, রমজানে আমি পড়াশোনা করতে চাই। এই রোজা রাখা যেন পড়াশোনার এক্সকিউজ না হয়। রোজা রেখে পড়াশোনা করা যায়, আমি করছি ভাই, আমি করছি। রোজা রেখে পড়াশোনা করা যায়, তারাবি পড়ে পড়াশোনা করা যায়। আরেকটা কথা, এই তারাবি পড়তে গিয়ে আবার 4-5 রাকাত পড়ে পেছন থেকে দৌড় দিও না ভাই, এটা করে। হ্যাঁ, আমিও অনেকে ছোট কিন্তু আমিও করে। ছোটবেলায় করতাম, কষ্ট হয়ে যেত। অনেকে তো আবার খুঁজে কোন মসজিদে সূরা তারাবি পড়ায়, এইটাও কারণ প্রথম দিকে খতম তারাবিতে 1.5 পারা লুকায়। করে পড়ায় ভাই, অনেক কষ্ট হয়ে যায়। তো ঠিক আছে, শিখর ক্লাস তো হবে, আমি তোমাকে পড়াশোনা টাইম বের করে দিচ্ছি আর কি, ওকে? তো যাই হোক, তারাবি থেকে 4 রাকাত পরে দৌড় দিও না। আবার ওই খুঁজে খুঁজে সূরা তারাবি কোথায় হয় এটাও খুঁজো না, খতম তারাবি পড়ো, ভালো লাগবে তোমাদের। এটা একটা এন্ডুরেন্স টেস্টও হয়ে যাবে। এবং অবশ্যই যদি হেলদি খাবার খাও, যদি হেলদি লাইফস্টাইল ফলো করো, দেখবা রমজান মাসেও 7-8 ঘন্টা পড়ার সময় বের করা যায়। সো রমজান ইজ নট এক্সকিউজ ফর স্টাডি, ঠিক আছে? আর সবাই একটু নিজেকে প্রতিজ্ঞা করবা যে হচ্ছে ভাইয়া, আমি রমজানের যে ফজিলত আছে সেগুলো তো অবশ্যই পালন করব, তার সাথে আমার পড়াশোনাও করব। ঠিক আছে ভাইয়া, ক্লাস করো তোমরা। রোমান, সরি ভাইয়া, সময় নিয়ে না, না, নিলাম। সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আর ভাইয়া কতটা জোস তোমরা অলরেডি বুঝে যাচ্ছ। সামনে এখনো বাকি আছে, ওই যে থাকে না ওস্তাদের মাস শেষ রাতে, তো তোমাদেরকে সামনে এই মাঠটা দেখানো শুরু করবে রোমানের ক্লাস করো। তোমরা হয়তো অনেকেই জানো না আহ, যে ভাইয়া কিন্তু আমারও টিচার ছিলেন। আমি অ্যাডমিশনের সময় কিন্তু ভাইয়ার ক্লাস পেয়েছিলাম, এটা কিন্তু অনেকে জানো না। এবং একসাথে স্ক্রিনটা শেয়ার করতে পারতেছি, যেটার জন্য আমি আসলে প্রাউড ফিল করতেছি। ওরা এক সময় আসবে। হ্যাঁ, অবশ্যই তোমরা এক সময় তোমরাও আসবা, যে তোমাদের প্রিয় যে মেন্টররা থাকবে তাদের সাথেও তোমরা হয়তো বা কখনো স্ক্রিন শেয়ার করতে পারবা। তো ধন্যবাদ ভাইকে, ভাই কিন্তু অনেক তোমাদের ভালো একটা টিপস দিছে, যেটা তোমরা কাজে লাগাবা। তো আমরা কিন্তু বাকি যে ক্লাসটা সেটা আসলে কন্টিনিউ করবো। ঠিক আছে, আমরা তাহলে বাকি ক্লাসটা শুরু করি। তো তোমাদের শাওন ভাই যেটা তোমাদের টিপস দিল, এটা কিন্তু তোমাদের রমজান মাসে কিন্তু ফলো করতে হবে। ফলো করতে পারলে তোমরা কিন্তু বেটার একটা রেজাল্ট নিয়ে আসবে। আর সবসময় মনে রাখবা যে পড়াশোনাও কিন্তু এক ধরনের ইবাদত, ঠিক আছে? এই জিনিসটা আমাকে আমার স্কুলে থাকতে আমার এক টিচার বলেছিলেন যে পড়াশোনাও একটা ইবাদত। তুমি যদি রোজার সময় পড়াশোনাটাও করো তাহলেও কিন্তু তুমি একটা ফজিলত পাবা, ঠিক আছে? তো পড়াশোনা করবা, পড়াশোনার সুযোগ বের করে নিবা, ঠিক আছে? তো আমরা আসলে মোটামুটি এই মোবাইল সেলুলার কমিউনিকেশন সম্পর্কে জানলাম। তো আমরা বাকিটাও আসলে কন্টিনিউ করি। তাহলে মোটামুটি আমাদের একটা আইডিয়া কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? ওকে। তো আচ্ছা, মোবাইল জেনারেশন, ঠিক আছে? জেনারেশন বলতে কি বোঝায়? অনেক সময় তোমরা কিন্তু এটা অনেক সময় বলো যে তোমাদের বাপ দাদাদের জেনারেশন, মানে তোমাদের দাদাদের একটা জেনারেশন আছে, তোমাদের বাবাদের একটা জেনারেশন আছে, এবং তোমার একটা জেনারেশন আছে। আবার তোমরা যখন বড় হয়ে তোমার একটা ছেলে মেয়ে হবে, তখন কিন্তু তাদের একটা জেনারেশন হবে। তার মানে জেনারেশন বলতে বোঝায় এক একটা প্রজন্মকে, ঠিক আছে? তো মোবাইলেরও অনেকগুলা প্রজন্ম ছিল। যে ধরো প্রথম যখন মোবাইল আবিষ্কার হইলো তখন এক ধরনের মোবাইল ছিল, তার মধ্যে বিভিন্ন ধরনের ফিচার ছিল। পরবর্তীতে যখন আবার নতুন কিছু আপডেট আনলো, সেটা আরেক ধরনের প্রজন্মতে কি হয়, কনভার্ট হইলো। তো এইভাবে করে এখন পর্যন্ত মোবাইলের 5টা প্রজন্ম আছে। কয়টা আছে ভাইয়া? 5টা প্রজন্ম আছে। তো 5টা প্রজন্ম কি? 5টা প্রজন্ম, প্রথমটা হলো ভাইয়া 1G, 2G, 3G, 4G এবং কি 5G। তো আমাদের 5টা জেনারেশন আছে, ঠিক আছে? 1G, 2G, 3G, 4G এবং 5G, ঠিক আছে? আচ্ছা, এই 5টা আমাদের করতে হবে, ঠিক আছে? 1G, 2G, 3G, 4G এবং 5G, তার মানে 5টা প্রজন্ম আছে। এখান থেকে কিন্তু অবজেক্টিভ আসতেই পারে যে মোবাইল যে কমিউনিকেশন সিস্টেম আছে বা মোবাইলের আসলে কয়টা জেনারেশন বা প্রজন্ম আছে? 5টা, ঠিক আছে? আমরা এটা ডিটেলসে পড়বো। তার আগে আরেকটু আলোচনা করি, সর্বপ্রথম মোবাইল কখন ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে? সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল 1914 সালে, সরি 1940 সালে, ঠিক আছে? 1940 সালের দিকে। তাহলে অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কথা, ঠিক আছে? তখন মার্কিন সামরিক বাহিনী, মার্কিন বলতে কি বোঝায় ভাই? আমেরিকান, ঠিক আছে? দুষ্ট আমেরিকান। তো দুষ্ট আমেরিকান বাহিনী প্রথম মোবাইল ফোনের ব্যবহার কি করে ভাই? শুরু করে, ঠিক আছে?
প্রথম ব্যবহার তারা কি করে, শুরু করে, ঠিক আছে। এবং পরবর্তীতে জাপানের একটা কোম্পানি আছে, নাম হলো এনটিটিসি, নিপন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন কর্পোরেশন, বাণিজ্যিকভাবে মোবাইল ফোন বা সেলুলার ফোন উৎপাদন শুরু করে। এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট নৈতিক ভাইয়া। প্রথম বাণিজ্যিকভাবে, বাণিজ্যিক মানে মানে কি ভাইয়া, ব্যবসা করে কারা, মানে প্রথম বাণিজ্যিকভাবে মোবাইল ফোন কারা শুরু করে ভাইয়া, এনটিটিসি, নিপন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন কর্পোরেশন, এরা প্রথমবার বাণিজ্যিকভাবে শুরু করে। তাহলে মোটামুটি কিন্তু আমরা একটা আইডিয়া পেয়ে গেছি, ঠিক আছে, আইডিয়া পেয়ে গেছি। এখন আমরা সামনে আগাই। এখন বিভিন্ন মোবাইল জেনারেশন আছে ভাই, তোমরা কিছু ছবি দেখতে পাইতেছো, বিভিন্ন আমাদের যে 5টা প্রজন্ম ছিল সেই 5টা প্রজন্মের মোবাইল ফোন গুলা। তো সময়কাল যদি আমরা বলি, বাণিজ্যিক ভাবে তোমাদের হাতে যেটা বলে, ফার্স্ট জি বা 1G, ঠিক আছে, ফার্স্ট জেনারেশন মোবাইল ফোনের যদি সময়কাল বলি, সেটা হলো এরকম ছিল 1979 থেকে 1990, এবং 2G হলো 1991 থেকে 2000। এই 2000 সাল পর্যন্ত এই 2Gর কাজ কারবার ছিল, ঠিক আছে। এরপরে যেটা ছিল 2001 থেকে 2008 পর্যন্ত 3G মোবাইল গুলা কিন্তু আসছে, ঠিক আছে, 3G মোবাইল গুলো আসছে। তো আমার ফার্স্ট ফোন ছিল এই 2Gর ফোনটা ছিল, 2Gর ফোন ছিল, যদিও আমার জন্ম সাল হিসেব করলে আমি 3Gর জেনারেশনের থেকে আসছি। 2020 পর্যন্ত ছিল ভাই কি তোমার 4G, এবং 2020 থেকে আমি যদি বর্তমান হিসাব করি, তাহলে এখন অনেক বাজারে কিন্তু 5G ফোন আছে, ঠিক আছে। তোমাদের কারো কাছে কি 5G ফোন আছে, বা তোমরা কোথাও ব্যবহার করছো, তোমার মামা, চাচা, কাকা, নানা, যার কারো কাছে কি 5G ফোন আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? একজনে ফোন করছে, ভাইয়া 6 জেনারেশনের ফোন হবে কি না? হবে ভাইয়া, কোন এক সময় হবে। দেখবা 6 জেনারেশনে এমন এক আপডেট আসছে, তুমি ফোন দিয়ে মনে করো যে ভিডিও কল দিছো, দেখবা যে সাথে সাথে তুমিও চলে গেছো ওই জায়গায়, ঠিক আছে। এমন হইতেই পারে, এমন হইতেই পারে 6 জেনারেশনে এমন একটা আপডেট আসছে যে ফোনে এখন কি সামনাসামনি কি ভিডিও কলে কথা বলো না, ওইরকম হবে না, ডাইরেক্ট তুমি কল দিবা, সাথে সাথে তুমি ধরো বাংলাদেশ থেকে উগান্ডা চলে গেছো, ঠিক আছে, এরকমও হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। টেলিপোর্ট হইতেই পারবা, হেলিপোর্ট না ভাই, ওটা টেলিপোর্ট বলে, ঠিক আছে। অনেকের কাছেই 5G ফোন আছে, হইলে হইতেও পারে, ঠিক আছে। ঠিক আছে, অনেকের কাছে 4G আছে, কোনো সমস্যা নাই। আমরা তাইলে সামনে আরো একটু আগাই। ঠিক আছে, আমরা তাহলে একটু সামনের দিকে যাই। তারপরে বলছে ভাই সিগন্যাল সিস্টেম। তাহলে আমাদের বিভিন্ন এই যে সিগন্যাল, এক এক সময় এক একটা সিগন্যাল ছিল। তাহলে একটা জিনিস মনে রাখবা, সিগন্যাল সিস্টেমে 1G জেনারেশনের ছিল, এদের ছিল ভাই অ্যানালগ। এটা কি ছিল ভাই? অ্যানালগ, আর বাকি সবগুলা ডিজিটাল। সিগন্যাল সিস্টেম কি ভাই মনে রাখবা, সিগন্যাল সিস্টেম কি তোমার ডিজিটাল, ঠিক আছে। সিগন্যাল সিস্টেমটাকে কি ভাই ডিজিটাল, ঠিক আছে, ডিজিটাল। ওটা হলো ডিজিটাল, ঠিক আছে। তো শুধুমাত্র 1 জেনারেশন এটা কিন্তু অ্যানালগ সিস্টেমে ছিল, ঠিক আছে, আর বাকি সবগুলা কি ডিজিটাল। ওকে, তারপরে আছে ইউজেস। ফার্স্ট জেনারেশনে এটা শুধুমাত্র কথা বলার কাজে ব্যবহার করা যাইতো ভাইয়া, কথা বলা, ঠিক আছে, কথা বলার কাজে ব্যবহার করা যাইতো। পরের যেই জিনিসটা আসে সেটাতে আবার কি করা যায় ভাইয়া, এসএমএস ও করা যায়, এমএমএস ও করা যায়, তার মানে টেক্সট করা যায়, ঠিক আছে, টেক্সট করা যায়, ঠিক আছে, এসএমএস আর এমএমএস ও করা যাইতো,
3G তে মাল্টিমিডিয়া ভাইয়া, 3G তে সবকিছু করা যাইতো। পরে কি করা যাইতো ভাইয়া? সবকিছু, অডিও ভিডিও, ঠিক আছে, সবকিছু করা যেত, টেক্সটও করা যেত, সবকিছু তোমার অনেক কিছু এখানে কি করা যেত, করা যেত, ঠিক আছে, এটসেট্রা দিয়ে রাখলাম, ঠিক আছে। আর এইটাতে কি হয়েছে ভাই? হাই স্পিড ইন্টারনেট আসা শুরু করছে, হাই স্পিড ইন্টারনেট। এই হাই স্পিড ইন্টারনেট আসার ফলে তোমরা দেখো যে শিকড় ক্লাসগুলো করতে পারতেছো, তারপরে এই যে ব্রডকাস্ট করা যাইতেছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে। আর 5G তে আরো মজার, 4K ভিডিও চলে আসছে অনেক জায়গায়। এখন দেখবা যে অনেক জায়গায় কিন্তু 4K টিভিও পাওয়া যায়, যে 4K ভিডিওগুলো দেখার জন্য, ঠিক আছে। আর স্ট্রিমিং করা যায়, যেমন ধরো অনেক জায়গায় কিন্তু স্ট্রিমিং করে, গেমিং স্ট্রিমিং করে, অনেক কিছু কিন্তু স্ট্রিমিং করা যায়, ঠিক আছে। এসএমএস আর এমএমএস এর পার্থক্য কি ভাইয়া? এটাও একটু জানাই দিই। তোমরা জিজ্ঞেস করছো, তোমাদেরকে না বলে থাকবো? বলো ভাইয়া, তোমাদের সব জানাই দিব, কোনো সমস্যা নাই। এসএমএস এর ফুল ফর্ম ছিল শর্ট মেসেজ সার্ভিস, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা কিন্তু ফুল ফর্ম অনেক সময় আসে, ঠিক আছে, নবীর থেকে আসতে পারে। এমএমএস এর তাহলে কি ভাই? এমএমএস এর মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস, ঠিক আছে, মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। তাহলে ভাই প্রশ্ন আসে, এই দুইটার মধ্যে পার্থক্য কি? ভাই পার্থক্যের জায়গাটা হলো, এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্যের জায়গাটা হলো এসএমএস এ শুধুমাত্র টেক্সট পাঠানো যেত, ঠিক আছে, এসএমএস এ শুধুমাত্র টেক্সট পাঠানো যেত। এমএমএস এ তোমার ভিডিও অনেক সময় পাঠানো যেত, ঠিক আছে। এমএমএস মানে হলো মাল্টিমিডিয়া, তার মানে অডিও ভিডিও তোমার অনেক সময় পাঠানো যেত, ঠিক আছে। অনেকে বলতেছে ভাই স্ট্রিমিং কি? এটা হলো স্ট্রিমিং বলতে ধরো অনেক সময় এখন তোমরা কাজ করো না যে গেম স্ট্রিমিং করে, ঠিক আছে। গেম স্ট্রিমিং করে বলতে একসাথে 5-6 জন একসাথে খেলতে পারতেছো, ঠিক আছে, একসাথে 5-6 জন বিভিন্ন জায়গায় আছো, বাট একসাথে যে খেলতে পারতেছো, এই জিনিসটাকে অনেক সময় স্ট্রিমিং বলে, ঠিক আছে। স্ট্রিমিং অনেক ভাবে করা যায়। 4K মানে 4K রেজুলেশন, ঠিক আছে। এই যে 4K, এটা হলো রেজুলেশন বুঝায়, ঠিক আছে, রেজুলেশন বুঝায়। তখন মনে হবে যে প্রাণবন্ত আরো। যেমন ধরো আমি তোমাদের সামনে আছি, তোমরা একটা ভিডিও দেখতেছো, এখন যদি 4K ভিডিও তোমাদের সাপোর্ট করতো, তখন কি হতো? মনে হতো যে আমি একদম তোমার সামনে আছি। একেবারে সামনে থাকলে তোমরা যেরকম ফিল পাইতা, ওই রকম ফিল পাবা। এরকম এত সুন্দর কালারফুল এবং প্রাণবন্ত ছবি তোমরা দেখতে পাইতা, ঠিক আছে। জি দ্বারা জেনারেশন বোঝায়। ওকে, তাহলে মোটামুটি আমাদের এইটাও কিন্তু হয়ে গেল, এগুলাও কিন্তু তোমরা লাগবে। তারপর আসে ফ্রিকোয়েন্সি ব্যান্ড, তার মানে ইন্টারনেট ফ্যাসিলিটি। তার মানে কি কি ইন্টারনেট ফ্যাসিলিটি তারা পাইতো? এইটা দেখেই মনে হইতেছে এর মধ্যে কোনো ইন্টারনেট ফ্যাসিলিটি ছিল না, নো ইন্টারনেট, ঠিক আছে। এটা কি ভাইয়া? নো ইন্টারনেট। এটার মধ্যে আবার একটু এটারে ইউজ করতো ন্যারো ব্যান্ড, ঠিক আছে। এটা হলো ব্রডব্যান্ড, এটার মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেটের সুবিধা ছিল। আর এইটা তো ভাইয়া আলট্রা ব্রডব্যান্ড। আর এইটাতে কি হবে সেটা তোমরা বুঝতে পারতেছো, এর থেকে আরো বেশি ডিজিটাল, ঠিক আছে, এর থেকে আরো বেশি ডিজিটাল। ওকে, অনেকে জিজ্ঞেস করছো ভাইয়া 4G তেও তো স্ট্রিমিং করা যায়। হ্যাঁ ভাইয়া, কিছুটা 4G তে স্ট্রিমিং করা যায়, বাট ওইটার যে সুবিধা সেটা আরো বেশি মনে করো যে কাজ করতেছে, ঠিক আছে, আরো বেশি কাজ করতেছে। তাহলে সামনে যাই। তারপরে আসতেছে স্পিড, ঠিক আছে। আমাদের এটার স্পিড কত ছিল? এটার স্পিড বেশি ছিল না ভাইয়া, এটা ছিল 2 kbps এর মতো, ঠিক আছে। আর 2G এর কত ছিল ভাইয়া? 56 থেকে 115 kbps এর মতো ছিল ভাইয়া 2G জেনারেশনে। 3G জেনারেশনে কত ছিল ভাইয়া? 3G জেনারেশন ছিল 2 থেকে 3.1 mbps এর মতো, এত স্পিড ছিল। আর এইটাতে আরো বাড়ছে, এটাতে কত বাড়ছে ভাইয়া? 100 mbps থেকে তোমার 1 গিগাবিট পার সেকেন্ড পর্যন্ত গেছে।
আর এটাই তোমার 2 থেকে 10 জিবিপিএস পর্যন্ত তোমার কি গেছে ভাই, তোমার স্পিড। ঠিক আছে, তো এটা তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, তার মানে স্পিড কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, দেখছো কত সুন্দর জিনিস। এখন তোমরা এই জিনিসটা তোমাদের কি বল, তোমরা এখন এটার মনে করে সুবিধা বুঝতেছো না, কিন্তু একটা সময় ধরো 1990 সালে দুইজন দুই প্রান্তে আছে, তখন কি হতো, জাস্ট টেক্সট করা যাইতো ধরো। ঠিক আছে, টেক্সট করা যেত। তখন তোমাদের মতো যে এখন তোমরা যে ভিডিও কল করো, এই ভিডিও কল করার কিন্তু সুযোগ ছিল না। ধরো তোমার এক বন্ধু থাকে সিলেটে, তুমি থাকো ঢাকায়, তোমাদের শুধু টেক্সটে কথা আদান প্রদান করা যেত। আর এখন কি করা যায়, ভিডিওতেও কিন্তু কথা আদান প্রদান করা যায়। ঠিক আছে, তার মানে কত সুবিধা তোমরা পাইতেছো। আর দেখবা যে ভবিষ্যতে 6 জেনারেশন ধরো তোমরাই বানাইতেছো, ধরো তোমরাই ইঞ্জিনিয়ার হইয়া 6 জেনারেশন বানাইতেছো, তখন কি করবা, তোমরা টেলিপোর্টেশনের সুবিধাও নিয়ে আসবা। নিয়ে আসলে কি হবে যে তুমি ঢাকায় থাইকা সিলেটে চলে যাবা, ঠাস করে চলে যাবা। কল করছো, কল করার সাথে সাথে তুমি উগান্ডায় চলে গেছো, সিলেটে চলে গেছো, অনেক জায়গায় চলে যেতে পারবা। ঠিক আছে, তো আমরা এটাও মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। হ্যাঁ, একজনে বলছে ভাই এনাম ভাইয়া আইসা বাসায় এসে তাল ফেলাবে। হ্যাঁ, তোমার বাসায় ঠিকই তাল ফেলাবে, এটা শিওর থাকো। আচ্ছা, তো 5 জেনারেশন একদম আমাদের মডার্ন একটা জেনারেশন। সেই মডার্ন জেনারেশনের কিছু সম্পর্কে একটু আইডিয়া নেওয়াটা আমাদের বেটার। তো এটা মনে রাখবা, 5 জেনারেশন যেটা, এটা থেকে নৈবিত্তিক আসছে। বিগত অ্যাডমিশনেও কিন্তু বি ইউনিটের অ্যাডমিশনে এইটা থেকে একটা নৈবিত্তিক আসে, বোর্ডেও কোশ্চেন আসে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব বা ডব্লিউডব্লিউ মানে 4টা ডব্লিউ, এটা কার সাথে সম্পর্কযুক্ত ভাইয়া মনে রাখবা, এই 4টা ডব্লিউ যেটা আছে সেটা সম্পর্কযুক্ত কার সাথে ভাইয়া, 5 জেনারেশনের সাথে। তার মানে 5 জেনারেশনকে কি বলা হয়, ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। তো আরো কি কি সুন্দর কথা আছে ভাই, মোবাইল ফোনের স্ট্যান্ডার্ড গুলোর মধ্যে কি কি আছে, যেমন নিউ রেডিও, রেডিও অ্যাক্সেস টেকনোলজি এবং মিমো, এটা অন্যতম। এটা কিন্তু নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট। আবারও বলতেছি, 5Gর মধ্যে কি কি স্ট্যান্ডার্ড আছে ভাই, নিউ রেডিও, রেডিও অ্যাক্সেস টেকনোলজি এবং মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট সিস্টেম আছে। তো এই জিনিসগুলো মাথায় রেখো, এটা নৈবিত্তিক আসতে পারে। ঠিক আছে, এবং আরেকটা কি বলছিলাম, 4K টিভি ও ভিডিও উপভোগ করা যায়। ঠিক আছে, তাহলে ফার্স্ট যেই নৈবিত্তিক সেটা তোমরা একটু বলো, এমসিকিউ, এটার উত্তর কি হবে। এক একজন এক এক উত্তর দিছো ভাইয়া, তাহলে তোমাদের একটু বলে দিই। র্যাট 5 জেনারেশনে আছে, মিমো 5 জেনারেশনে আছে, এলটি এটা 4 জেনারেশনে আছে। ঠিক আছে, এলটি এটা হলো, এলটি ফুল ফর্ম হলো লং টার্ম এভলিউশন। এই লং টার্ম এভলিউশন হলো তোমার 4 জেনারেশনে আছে, 5 জেনারেশনে নাই। আর 4টা ডব্লিউ থাকলে আমরা জানি কি, 5th যেই জেনারেশন সেটা। তার মানে এটার উত্তর হবে 1 আর 3। তাহলে 1 আর 3 কোথায় আছে ভাই, খ নাম্বারে। তার মানে এটা হলো আমার উত্তর। ঠিক আছে, এটা হলো আমার উত্তর, মানে বি নাম্বারটা হবে। সামনে যাই, কিছুক্ষণ আগেই বলছিলাম এলটি কোন জেনারেশনে থাকে ভাই, এলটি হলো 4th জেনারেশনে, বা এটার ফুল ফর্ম কি, লং টার্ম এভলিউশন, 4th জেনারেশন। তার মানে এটার উত্তর কি, কিছুক্ষণ আগেই বলছিলাম, ডি নাম্বারটা। ঠিক আছে, এটা হলো ডি নাম্বারটা, মনে থাকবে। ওকে, তার মানে সামনে যাই। আচ্ছা, এখন কম্পিউটার নেটওয়ার্ক কি, কম্পিউটার নেটওয়ার্ক হলো এমন একটি ব্যবস্থা বা সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক হলো এমন একটি ব্যবস্থা বা সিস্টেম যেখানে একাধিক কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত হয়ে তথ্য, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি রিসোর্স কি করতে পারে ভাই, শেয়ার করতে পারে। তার মানে কম্পিউটার নেটওয়ার্ক মানে হলো ভাইয়া এমন একটা সিস্টেম যেখানে কতগুলো কম্পিউটার একে অপরের সাথে কানেক্টেড হয়ে আমাদের কি হয় ভাইয়া, একে অপরের সাথে কানেক্টেড হয়ে তথ্য, হার্ডওয়্যার, সফটওয়্যার
এগুলা কি করতে পারে ভাইয়া, শেয়ার করতে পারে। ঠিক আছে, সামি আক্তার বলতেছো ভাইয়া ব্রাহ্মণবাড়িয়ার কথা একটু বলেন। আচ্ছা ভাই, যে বলে দিলাম, এখন তুমি মেসেজ করা একটু অফ করো। ঠিক আছে, এখন কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে আমি কিন্তু বললাম। ঠিক আছে, এখন এটা হলো তথ্য, হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইত্যাদি কি করতে পারে, রিসোর্স শেয়ার করতে পারে। আচ্ছা, তার মানে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইছি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে আমরা কি কি করতে পারি। ইনফরমেশন রিসোর্স শেয়ার করা যায়, সফটওয়্যার রিসোর্স শেয়ার করা যায়, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করতে যায়। তার মানে রিসোর্স শেয়ার বলতে কত ধরনের এখানে টোটাল, 1 2 3, এটা মনে রাখবা। তার মানে 3 ভাবে আমার রিসোর্স শেয়ার করা যায়। তোমার মনে করো যে নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে, নেটওয়ার্ক মানে কি, আমরা কয়েকজন মিলে একটা বন্ধু বানাইলাম। ঠিক আছে, হিমু বলছো তার কোনো কম্পিউটার নাই। ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, তোমার বয়সে আমারও কম্পিউটার ছিল না, এবং পরবর্তী সময়ে আমি কম্পিউটারের অনেকগুলা কিন্তু কিনতে পারছি। ঠিক আছে, তখন আমার ডেস্কটপ ছিল, ল্যাপটপ ছিল। এরকম তুমিও কিন্তু ভবিষ্যতে ভালো মতো পড়াশোনা করো, তখন দেখবা যে তুমিও অনেক কিছু কিনতে পারবা। ঠিক আছে, যেমন আমার এখন বাসায় টোটাল 3টা ল্যাপটপ আছে। ঠিক আছে, তোমার এরকম অনেক সুযোগ সুবিধা কিন্তু সামনে আসবে। তো তুমি এটা নিয়ে কোনো কি করো না, মন খারাপ করার কিছু নাই। পড়াশোনা ঠিক মতো করো, ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তারপরে দেখবা যে তোমার জীবনটা বদলে গেছে। ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি আমরা কিন্তু আইডিয়া পেয়ে গেছি। নেটওয়ার্ক তৈরির প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটার গুলোর মধ্যে কি করা যায়, রিসোর্স শেয়ার করা। ওকে, এখন তাহলে এটার উত্তর দাও। কিছুক্ষণ আগে যারা ভালো মতো দেখছো এটা উত্তর দিতে পারবা। হ্যালো, আচ্ছা, এটা কিন্তু অনেকেই ঠিকঠাক উত্তর দিতেছ না। আমরা বলছিলাম সফটওয়্যার রিসোর্স শেয়ার করে, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করে, বাট নেটওয়ার্ক আবার কেমনে শেয়ার করে। ঠিক আছে, নেটওয়ার্কের রিসোর্স আবার শেয়ার করা যায় না। তার মানে 1 আর 3 হবে অ্যান্সার। তার মানে এটার উত্তর কত ভাইয়া, খ নাম্বারটা। ঠিক আছে, কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি ভাইয়া, সফটওয়্যার রিসোর্স শেয়ার করা, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা। বি নাম্বারটা হবে। নেটওয়ার্ক রিসোর্স আবার শেয়ার করে কেমনে, মানে কোশ্চেনের মধ্যেই কোশ্চেন করছে। তারপরে আমরা দেখো ইনফরমেশন রিসোর্স শেয়ার করা। ঠিক আছে, ইনফরমেশন রিসোর্স শেয়ার করা কি বলছে ভাই, যে কোনো বিষয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য এখন সবাই ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট সার্চ করে। তোমরা কিন্তু এই কাজ করো। ঠিক আছে, তোমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন সার্চ করার জন্য দেখো কি করো, ব্রাউজারে যাও, ব্রাউজারে যাওয়ার পরে বিভিন্ন ধরনের জিনিস সার্চ করো। তার মানে ইনফরমেশন পাইতেছো। তার মানে নেটওয়ার্কের সাথে, এই নেটওয়ার্কটা কি, ইন্টারনেট। ঠিক আছে, ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকার ফলে তুমি এই ইনফরমেশন কিন্তু রিসোর্স পাইতেছো। ঠিক আছে, এটা কিন্তু করতে পারো। তার মানে ইনফরমেশন রিসোর্স শেয়ার মানে করতে পারে। ঠিক আছে, বা তুমি এটা ব্যবহার করতে পারো। তার মানে মোটামুটি আমাদের ফার্স্ট যে কনসেপ্টটা সেটা আমরা বুঝলাম। তামিম শাহরিয়ারকে একটু ব্যান করেন তো। তামিম শাহরিয়ার, এই ছেলে স্প্যাম করতেছে বারবার, দুষ্টু ছেলে। হ্যাঁ, তো আমরা মোটামুটি ইনফরমেশন রিসোর্স শেয়ার সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছি। ঠিক আছে, ওকে, তারপরে আমরা আসি সফটওয়্যার রিসোর্স শেয়ার করা। ঠিক আছে, সফটওয়্যার রিসোর্স শেয়ার করা। এখন ধরো আমরা একটা জিনিস বলি, সেটা হলো তোমরা এখন মনে করো ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকার ফলেও একটা জিনিস দেখবা, আমাদের অনলাইনে অনেকগুলো ওয়েবসাইটে তুমি তোমার মনে করো ছবি এডিট করতে পারবা। তারপরে কি করতে পারবা ভাইয়া, ধরো তোমার কোন একটা ছবির তুমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা। তারপরে ধরো কতগুলো পিডিএফ কে তুমি একত্রিত করতে পারবা। এরকম অনেক অনেক ধরনের সফটওয়্যার কিন্তু তোমাদের অনলাইনেই কিন্তু অ্যাভেলেবল আছে, যেটা কিন্তু তোমার ডাউনলোডও করা লাগে না, ইনস্টলও করা লাগে না। তার মানে সেই সকল সফটওয়্যার গুলা তুমি ইন্টারনেট বা নেটওয়ার্কের মধ্যে আছো দেখে তুমি কিন্তু সেই সকল সফটওয়্যার গুলা কি করতে পারো, ব্যবহার করতে পারো। তার মানে সফটওয়্যার রিসোর্সও কিন্তু কি করা যাবে, শেয়ার করা যায়। আরো সুন্দর উদাহরণ যদি দেই, তাহলে দেখবা যে বিভিন্ন ব্যাংকের সিস্টেমে ওরা কি করে, নিজেদের মধ্যে যখন কমিউনিকেট করা লাগে বা নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের লেনদেনের বিষয়টা আছে, সে সফটওয়্যার কিন্তু ভাইয়া একটাই থাকে, এবং এই একটাই সফটওয়্যার সবাই ব্যবহার করে। ঠিক আছে, কারণ তারা নিজেদের মধ্যে কানেক্টেড নেটওয়ার্কের মধ্যে। তো এই নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড থাকার ফলে তুমি একই সফটওয়্যার অনেকে ব্যবহার করতে পারবা। তার মানে সফটওয়্যার রিসোর্সও কি করা যায় ভাইয়া, শেয়ার করা যায়। নেটওয়ার্কিং এর একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, অনেকে বলতেছে ওয়েব অ্যাপ, হ্যাঁ ওয়েব অ্যাপের মাধ্যমে ওই কাজগুলা করে।
ঠিক আছে, তারপরে বলতেছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা। ঠিক আছে, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা। এখন এই জিনিসটার মানে কি? ঠিক আছে, ধরো মিস্টার কুদ্দুস, এখানে একজন আছে, ধরো মিস্টার কুদ্দুস, ধরো এটা হলো কুদ্দুস, কুদ্দুসের একটা ল্যাপটপ আছে। ঠিক আছে, ধরো এটা তার কম্পিউটার, ভালো করে রাখি, ধরো এটা তার কম্পিউটার, আর এখানে আরেকজন আছে, ধরো এ হলো জরিনা। ঠিক আছে, এ হলো জরিনা। ঠিক আছে, এরও একটা ল্যাপটপ আছে। ঠিক আছে, এরও ধরো একটা কি আছে ভাইয়া, ল্যাপটপ আছে। এখন এদের মিক্সড, এটা ধরো একটা প্রিন্টার। ঠিক আছে, এটা কি ভাইয়া, একটা প্রিন্টার ধরো। এখন প্রিন্টার হইলো একটা, বাট এরা মনে করো কোনো একটা কারণে তার দিয়ে দুইটা পিসি একে অপরের সাথে কানেক্টেড, এবং ধরো এইটা আরেকটার সাথে কানেক্টেড, প্রিন্টারের সাথে কানেক্টেড। তার মানে তোমার দেখো এরা নিজেদের মধ্যেও কানেক্টেড এবং প্রিন্টারের সাথেও কানেক্টেড। ধরো তোমাদের ল্যাপটপটা প্রিন্টারের সাথে তার দিয়ে কানেক্ট করে দিছি। ঠিক আছে, এখন জরিনা কিন্তু সুন্দর একটা নাম। ঠিক আছে, তো এই জিনিসটা হলো যে আমরা যখন কানেক্ট করে দিছি, তাহলে মিস্টার কুদ্দুস এবং মিস্টার জরিনা দুইজনেই কিন্তু সেম প্রিন্টার ইউজ করতে পারবে। তার মানে একটা নেটওয়ার্কের মধ্যে যদি আমি যুক্ত থাকতে পারি, তাহলে সবসময় আমরা কি করতে পারবো ভাইয়া, আমরা এরকম অন্য আরেকটা হার্ডওয়্যারও কিন্তু ইউজ করতে পারবো। তার মানে নেটওয়ার্কের কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারি। ঐশী বড়ুয়া যেটা বলছে, ঐশী বারোয় না বড়য়, সে বলছে তাদের কম্পিউটার লেভেল এরকম থাকে। এরকম অনেক জায়গায় কিন্তু এটা থাকে। ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি আমরা এইটাও বুঝে ফেললাম, ভালো কথা। এবার আসি ভাই, কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার বিষয় আছে। আবারও বলতেছি ভাইয়া, এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এখান থেকে তোমাদের অনেক কিছু আসতে পারে, এমসিকিউ আসতে পারে, সিকিউ কিন্তু আসতে পারে। ঠিক আছে, এটা একটু তোমরা একটা কাজ করো, একটা স্ক্রিনশট নিয়ে রাখো। একটা স্ক্রিনশট নিয়ে রাখলে তোমাদের জন্য বেটার। ঠিক আছে, কারণ এখানে কিন্তু অনেক সুন্দর করে একটা স্লাইড দেওয়া আছে। ঠিক আছে, আমরা কিন্তু এটা তুললাম। এখন এখানে কি বলছে ভাই, এখানে দেখো একটা কথা বলছে যে মালিকানার ভিত্তিতে, মালিকানার ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ক কয় প্রকার ভাই? মালিকানার ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ক দুই প্রকার, একটা হলো প্রাইভেট আর একটা হলো পাবলিক। ঠিক আছে, একটা হলো প্রাইভেট আর একটা কি ভাইয়া, পাবলিক। আবার কি আছে ভাইয়া, সার্ভিস প্রদান। ঠিক আছে, মানে তোমাকে কি ধরনের সার্ভিস দিবে নেটওয়ার্কটা, সেটার উপর ডিপেন্ড করে আবার তিন প্রকার। সেটার উপর ডিপেন্ড করে আবার কি, তিন প্রকার। ঠিক আছে, পিয়ার টু পিয়ার, ক্লায়েন্ট টু সার্ভার এবং হাইব্রিড। ঠিক আছে, এটা তিন প্রকার সার্ভিস প্রদান। আর তোমার যদি ভৌগোলিক বিস্তৃতি, ঠিক আছে, ভৌগোলিক বিস্তৃতির উপর ডিপেন্ড করো, তাহলে তোমার পাঁচ প্রকার। তাহলে তোমার কি পাঁচ প্রকার, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে। তার মানে মালিকানার ভিত্তিতে কয় প্রকার ভাইয়া, দুই প্রকার। সার্ভিস প্রদানের ভিত্তিতে তিন প্রকার, এবং তোমার মনে করো ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে তোমার কয় প্রকার ভাইয়া, পাঁচ প্রকার। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটা একটা বুঝলাম। এখন আমরা ডিটেলসে যাব সামনে। তাহলে এটার উত্তর দাও, এটার উত্তর কি হবে? আমরা একটু আগে দেখছিলাম, কি দেখছিলাম ভাই, মালিকানার ভিত্তিতে কয় প্রকার ভাই, দুই প্রকার। মালিকানার ভিত্তিতে যদি দুই প্রকার হয়, তাহলে এটার উত্তর কত ভাই, দুই। ঠিক আছে, মালিকানার ভিত্তিতে দুই প্রকার, তার মানে এ নাম্বার অ্যান্সার বা ক নাম্বার অ্যান্সার। আচ্ছা ভাইয়া, তাহলে প্রাইভেট নেটওয়ার্ক সম্পর্কে একটু কথা বলি। প্রাইভেট মানে হইলো
প্রাইভেট মানে কিন্তু তোমরা বুঝো, প্রাইভেট মানে হলো নিজেদের পার্সোনাল ব্যবহার করার জন্য, তার মানে এটার মালিকানা সবার জন্য কি না, উন্মুক্ত না। তো এখানে কি বলছে ভাইয়া, উত্তরে কি বলছে দেখো, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন নেটওয়ার্ককে প্রাইভেট নেটওয়ার্ক বলে। এই প্রাইভেট নেটওয়ার্ক আমরা কয়েকজন বন্ধুরা মিলে নিজেদের মধ্যে রিসোর্স শেয়ার করার জন্য একটা নেটওয়ার্ক ব্যবস্থা করছে, ঠিক আছে। তাহলে কি হয়েছে, নিজেদের মধ্যে। ধরো এইটা কি, ধরো এইটা হইলো কুদ্দুস হাসপাতাল, ঠিক আছে, এটা ধরো কুদ্দুস হাসপাতাল, এটা হলো কুদ্দুস হাসপাতাল, ঠিক আছে। এটা হলো কুদ্দুস স্কুল, ঠিক আছে, এটা হলো কুদ্দুস স্কুল। ওকে, এখন এটা ধরো কুদ্দুস স্কুল, এটা কি ধরো কি ধরা যায়, কুদ্দুস ভার্সিটি, ঠিক আছে। এটা ধরো কুদ্দুস কলেজ, না কুদ্দুস কলেজ দেই, ঠিক আছে, এটা কুদ্দুস কলেজ। আর এটা ধরো কুদ্দুস ভার্সিটি, ঠিক আছে, এটা হলো কুদ্দুস ভার্সিটি। এখন দেখো এইখানে সবকিছুই হলো কুদ্দুস, মানে তার আয়তাধীন। তার মানে সে চাচ্ছে কুদ্দুস কলেজ, কুদ্দুস ভার্সিটি, কুদ্দুস হাসপাতাল, কুদ্দুস স্কুল, এই সবকিছু একটা নেটওয়ার্কের মধ্যে থাকবে। এই কারণে দেখো এখানে একটা নেটওয়ার্কের মধ্যে সবাই সবার সাথে কি ধরো যে কানেক্টেড, ঠিক আছে, সবাই সবার সাথে কি ধরো কানেক্টেড, এবং এর বাইরে কেউ কারো ডেটা দেখতে পারবে না, ঠিক আছে, কেউ কারো নাম দেখতে পারবে না। তো এইটা হলো এক ধরনের প্রাইভেট নেটওয়ার্ক। তার মানে তারা নিজেরা নিজেদের মধ্যে ডেটা শেয়ার করতে পারবে, বাট এর বাইরে কেউ ডেটা নিতে পারবে না, ঠিক আছে। এই কারণে এই সিকিউরিটি সিস্টেম মজবুত এবং এতে ট্রাফিক নেই বললেই চলে, কারণ নিজেরা নিজেদের মধ্যে কাজ করতেছে, বাইরের কোনো মানুষকে অ্যাক্সেস দিতেছে না। তাই এটা কি, সিকিউরিটি সিস্টেমটা অনেক মজবুত এবং এর ট্রাফিক নেই বললেই চলে। ট্রাফিক মানে কি ভাই, ট্রাফিক মানে হলো তোমরা যে ডেটা আদান প্রদান করতেছো, এটা এক ধরনের ট্রাফিক ক্রিয়েট করে, ঠিক আছে। ট্রাফিক মানে যানবাহন, এটা ঠিক না, ঠিক আছে। ট্রাফিক নেই বললেই চলে, এবং যেহেতু নেই বললেই চলে, তাই এই নেটওয়ার্কের মাধ্যমে কাজ করলে ডিলে হয় না, তৎক্ষণাৎই ডেটা চলে যায়, ঠিক আছে। বুঝতে পারছো? একজনে জিজ্ঞেস করছে কুদ্দুসের বাড়ি কই, কুদ্দুসের বাড়ি উগান্ডা, ঠিক আছে। তাহলে আমরা একটু সামনে যাই। তাহলে মোটামুটি আমরা প্রাইভেট নেটওয়ার্ক সম্পর্কে কি যাই। তারপর হলো পাবলিক নেটওয়ার্ক। একজন জিজ্ঞেস করছে ভাই গ্রুপ চ্যাট কি প্রাইভেট নেটওয়ার্কের ধরনের মধ্যে পড়ে কিনা। ভাই কনসেপ্ট অনেকটা সেম, বাট গ্রুপ চ্যাট এটা তো আসলে একটা নেটওয়ার্ক না, ঠিক আছে না। তুমি একটা বড় নেটওয়ার্কের মধ্যে একটা কাজ করতেছো, এটা একটা ফিচার বলতে পারো, প্রাইভেট ফিচার, ঠিক আছে, এটা একটা প্রাইভেট ফিচার বলতে পারো, বাট প্রাইভেট নেটওয়ার্ক বলতে পারো না, কারণ নেটওয়ার্ক অন্য জিনিস, ঠিক আছে। ওকে, তারপর বলছে কি পাবলিক নেটওয়ার্ক। তাহলে পাবলিক নেটওয়ার্ক কি ভাই, সবাই ইউজ করতে পারবে। এখানে ডিলে মানে একটু লেট হওয়া, ডিলে মানে লেট হওয়া, ঠিক আছে, ডিলে মানে হলো লেট হওয়া, ঠিক আছে। তুমি ডিলে মানে হলো লেট হওয়া, ঠিক আছে, ডিলে হয় না মানে লেট হয় না। তুমি একটা জিনিস পাঠাই দিছো, দ্রুত চলে গেছে, এটারই ডিলে বলতেছে। তারপর বলছে কি পাবলিক নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্কের মানে কি, এইটার ব্যবহার করার সংখ্যা নিয়ন্ত্রিত নয়, যে আসবে সেই ইউজ করতে পারবে, যে আসবে সেই ইউজ করতে পারবে, এইটা বোঝাইতেছে পাবলিক নেটওয়ার্কে। এখন পাবলিক নেটওয়ার্কে যেহেতু অনেকে ইউজ করতেছে, তার মানে এখানে কি হওয়ার সম্ভাবনা আছে ভাই, ডিলে হওয়ার সম্ভাবনা আছে, মনে রাখবা। তাহলে যেহেতু অনেকে ব্যবহার করতেছে এবং তুমি নিয়ন্ত্রণ করতে পারতেছো না, তার মানে এখানে কি করা যাবে, ডিলে হওয়ার সম্ভাবনা আছে। এবং এখানে তোমার কি হবে, আরো তোমার ট্রাফিক বেড়ে যাবে। ট্রাফিক মানে কি, অনেক মানুষজন যেহেতু মেসেজ দিবে, তার মানে ট্রাফিক বেড়ে যাবে, ঠিক আছে। একজনে খুব সুন্দর উদাহরণ দিছে, সাদিয়া একটা সুন্দর উদাহরণ দিছে, ফ্রি ওয়াইফাই। ফ্রি ওয়াইফাইও কিন্তু এক ধরনের কি পাবলিক নেটওয়ার্কের মধ্যে পড়ে, ঠিক আছে। রাশনা বলছো কি অনেক কিছু কি মিস করছো ভাই, কিছুটা মিস করে ফেলছো, বাট এখন থেকে মনোযোগ দেওয়া শুরু করো। তারপরে দেখো যে বিভিন্ন মোবাইল ফোন কিংবা টেলিফোন নেটওয়ার্ক সিস্টেম এবং ওয়ান ইন্টারনেটের উদাহরণ, ঠিক আছে। সামনের দিকে যাই, এরপরে আসছি ওকে। এখন আমরা হলো সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো, মানে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করা যায়। তো আমরা তিন প্রকার জানছি, যে সার্ভিস প্রদানের উপর ডিপেন্ড করে তিন প্রকার।
ঠিক আছে, পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। এটা কি বলে ভাই? পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। ধরো আমরা পাঁচ বন্ধু, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, আচ্ছা ছয়জন বন্ধু কি করলাম? ছয়জন বন্ধু 6 জনের সাথে তার দিয়ে সংযুক্ত হয়ে নিলাম। ধরো আমার বাসায় 6 জন বন্ধু আছে, সেই 6 জন বন্ধু একে অপরের সাথে কি হয়েছে? তার দিয়ে কানেক্টেড হয়ে আছে। এখন আমি আমার জিনিস কি করতে পারি? ধরো আমার একটা ছবি, আমার কোন একটা ফাইল একে অপরের কাছে পাঠাইতেছি, জাস্ট তারের মাধ্যমে চলে যাইতেছে। এটার বলে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। তার মানে অন্য কারো কাছে আমি কন্ট্রোল দিতেছি না, নিজেরা নিজেদের মধ্যেই কি করতে পারতেছি? ডেটা শেয়ার করতে পারতেছি। এবং এই ডেটা শেয়ার করার মজার একটা ব্যাপার হলো, এটা তুমি ইন্টারনেট ছাড়াও, যেহেতু তুমি তারের মাধ্যমে পাঠাইতেছো একে অপরের কাছে এবং তোমার রুমের মধ্যেই আছে সবাই, তার মানে তুমি তারের মাধ্যমে পাঠাইতেছো, তার মানে ইন্টারনেট ছাড়াও কিন্তু ডেটা শেয়ার করা যাইতেছে। তো পেয়ার টু পেয়ার নেটওয়ার্কে অনেক সময় ইন্টারনেট ছাড়াও কিন্তু কি করতে পারবা? তুমি ডেটা শেয়ার করতে পারবা। একজন বলছে ভাইয়া নামাজের ব্রেক কখন দিবেন? ঠিক 6টার সময় তোমাদের নামাজের ব্রেকটা দেওয়া হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা তোমাদের পেয়ার টু পেয়ার যে নেটওয়ার্ক সেটা সম্পর্কেও কিন্তু একটা আইডিয়া দিয়ে দিছে। ঠিক আছে, পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক সম্পর্কে একটা আইডিয়া দিছি এবং এটা নিজেরা নিজেদের মধ্যে কাজ করে। এবং এখানে একটা সুন্দর কথা বলছে, প্রত্যেকটা যে কম্পিউটার বা এখানে আছে না, এখানে 6টা কম্পিউটার আছে। ঠিক আছে, এখানে 6টা কম্পিউটার আছে এবং এইগুলিকে প্রত্যেকটাকে এক একটা নোড বলে। এটার এক একটারে কি বলা হয় ভাইয়া? নোড বলা হয়। ঠিক আছে, নোড বলা হয়। এবং প্রত্যেকটা এখানে টোটাল 6টা নোড আছে। এখানে টোটাল কয়টা নোড আছে ভাই? 6টা নোড আছে। 6টা নোড আছে। ঠিক আছে, এইখানে 6টা নোড আছে। তো তুমি কয়টা কম্পিউটার কানেক্ট করবা সেটা তোমার ইচ্ছা। পার্সোনাল নেটওয়ার্ক উদাহরণ কি হতে পারে ভাইয়া? ধরো ব্যাংকিং সিস্টেম। ঠিক আছে, ব্যাংকিং সিস্টেমে দেখা যায় কি এরা নিজেরা নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান করতে পারে। ধরো একটা তুমি ব্যাংকে গেলা এবং তুমি একটা জিনিস মনে রাখবা, একটা ব্যাংকের একটা ব্রাঞ্চে প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকের সাথে কানেক্টেড। তাই তুমি যা করবা না করবা সবকিছু কিন্তু আরেকজন দেখতে পাবে এবং তুমি কোনো জিনিস ফাইল শেয়ার করতে পারবা কি পারবা না সেটাও সে অন্য কেউ দেখতে পারবে। এক্ষেত্রে মজার বিষয় হলো ইন্টারনেট ব্যবহার করা লাগতেছে না, তাই অন্য কেউ তোমার ডেটা চুরি করার সম্ভাবনা নাই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি একটা পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক বুঝে ফেললাম। ঠিক আছে, একজনে বলতে ভাইয়া নোড মানে কি কম্পিউটার? না ভাইয়া, নোড মানে কম্পিউটার না। এখানে তোমার কম্পিউটার দিয়ে উদাহরণ দিছি, এখানে তোমার মোবাইল ফোনও থাকতেই পারে। ঠিক আছে, মোবাইল ফোন থাকতে পারে, অন্য কোনো ডিজিটাল ডিভাইস যেটার মাধ্যমে তোমার কি হতে পারে? ডেটা আদান প্রদান করতে পারে। তুমি এখানে নোড বলতে একটা ডিজিটাল ডিভাইস ধরে নিতে পারো। ঠিক আছে, ওকে। তারপরে আমরা একটু সামনের দিকে যাই। তারপরে কি আছে ভাইয়া? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আছে। ঠিক আছে, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক মানে কি ভাইয়া? এখানে দেখো তোমরা এটার একটা সুন্দর একটা উদাহরণ দেই। এটা হলো তোমার সার্ভার। ঠিক আছে, এটা ধরো তোমার সার্ভার। ঠিক আছে, ঠিক আছে, তোমার এখানে একটা সার্ভার বললাম, আর এটা ধরো তোমার ক্লায়েন্ট। ঠিক আছে, এই যে ক্লায়েন্ট, এই যে তোমাদের ক্লায়েন্ট, ক্লায়েন্ট, ক্লায়েন্ট। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা আমি তোমাকে কেমনে বোঝাবো? ঠিক আছে, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা বোঝানোর জন্য খুব একটা সুন্দর একটা উদাহরণ দেই। ধরো এখানে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আচ্ছা, এটার একটু অন্য দিক। এটা হলো তোমাদের সার্ভার। ঠিক আছে, এটা হলো সেই সার্ভার। ঠিক আছে, আর বাকি সবগুলো হলো ক্লায়েন্ট। ঠিক আছে, এখন জিনিসটার মানে কি? ধরো তোমরা অনেকেই শিখতে মনে করো কি ভর্তি হয়েছো। ঠিক আছে, শিখতে ভর্তি হয়েছো। এখন ধরো যে শিখতে ভর্তি হয়েছো কারা কারা? ধরো এইজন ভর্তি হয়েছে, এ ভর্তি হয়েছে, এ ভর্তি হয়েছে, এ ভর্তি হয়েছে, এ শুধুমাত্র ধরো ভর্তি হয় নাই। ঠিক আছে, বাকি সবাই কি হয়েছে? ধরো ভর্তি হয়েছে। এখন ভর্তি যখন হয়েছে তারা এটা শেষ করে আমরা ছেড়ে দেব। এটা যখন ভর্তি হয়েছে তোমরা কি করো? তোমরা যখন মোবাইল অ্যাপে কোনো রেকর্ডিং ভিডিও দেখতে চাও তখন কি হয় ভাইয়া? তোমরা একটা রিকোয়েস্ট পাঠাও। ঠিক আছে, একটা রিকোয়েস্ট পাঠাও। কি করো ভাই? একটা রিকোয়েস্ট পাঠাও। ঠিক আছে, এখানে একটা ইউনিট আছে, সে রিকোয়েস্টটা সার্ভারের কাছে যায়। এখন এই সার্ভারের মধ্যে তোমার শিখর যত ডেটা আছে এখানে রাখা আছে। ধরো তাদের একটা সার্ভার আছে। ঠিক আছে, শিখর সকল ডেটা এখানে আছে। ঠিক আছে, শিখর তখন করে কি? চেক করে ফার্স্টে যে এ কি আমার স্টুডেন্ট কিনা। সার্ভারটা চেক করে এ কি আমার স্টুডেন্ট কিনা।
তার মানে তুমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছিলে যে আমার একটু ডেটা দেন, ডেটা বলতে আমার আজকের রেকর্ডিংটা দেন, রুমান ভাইয়ার ক্লাসের রেকর্ডিংটা দেন। রুমান ভাইয়ের ক্লাসের রেকর্ডিংটা এই শিখর ওয়েব সার্ভারে আছে। সে যখন দেখবে যে না এটা আমার স্টুডেন্ট, সে তখন একটা রেসপন্স পাঠাবে। সে কেই পাঠাবে ভাই? রেসপন্স। এবং রেসপন্স তোমার কাছে আসবে, আসার সাথে সাথে তুমি আমার রেকর্ডিং ক্লাসটা দেখতে পাবা। ভালো কথা। এই ঘটনাটা তোমার বাকি 4 জনের সাথেই ঘটবে, কিন্তু যে তোমার স্টুডেন্ট ভর্তি না, সে তোমাকে একটা রিকোয়েস্ট পাঠাবে। ভালো কথা, রিকোয়েস্ট পাঠাইলো, সার্ভারের কাছে যাবে, সার্ভার তখন বলবে যে না এ আমার স্টুডেন্ট না, তখন তোমাকে কোনো রেসপন্স সে আর কি করবে না, পাঠাবে না। এই কারণে দেখবা কিছু কিছু ওয়েবসাইটে গেলে অনেক সময় তোমার কিন্তু রেসপন্স দেয় না, ঠিক আছে? তো এইটাই হলো তোমার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের বৈশিষ্ট্য, যে তোমার সবকিছু একটা সার্ভারের মধ্যে রাখবা। সার্ভার নিজে একটা বড় কম্পিউটার ধরো, ঠিক আছে? তো তোমার ওই জিনিসটা ও তোমার কাজটা করে দিবে। ওকে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা কিন্তু একটা আইডিয়া পাইছি, ঠিক আছে? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সম্পর্কে কি হয়েছে ভাইয়া, আমরা একটা আইডিয়া পাইছি। আর হাইব্রিডটা কি ভাইয়া? হাইব্রিডটা হইলো তোমার ভাইয়া কি, সেটা আমরা নামাজের পরে জানবো। তাহলে নামাজের বিরতিটা দেই। নামাজের বিরতি এখন বাজে কয়টা? 6টা ঠিক বাজছে। আমরা 6টা 10-এ শুরু করব। 6টা 10-এ শুরু করব, ঠিক আছে? আমরা ঠিক 6টা 10-এ শুরু করব। যাও তোমরা যারা নামাজ পড়বা নামাজটা পড়ে আসো।
বাচ্চারা কে কে নামাজ পড়ে চলে আসছো একটু জানাও আমাকে। দেখি অনেকে কিন্তু আসছো, যারা যারা চলে আসো অলরেডি তারা আমাকে একটু সাড়া দাও। অনেকে কিন্তু চলে আসো। ওয়ালাইকুম সালাম। অনেকেই চলে আসছো, আমরা 1 মিনিট অপেক্ষা করি, বাকিরাও জয়েন করুক, তারপর আমরা একসাথেই শুরু করে দেব না। আচ্ছা, তারিফুল ইসলাম তোমার নাম বলছি ভাই। শাহিদ আহমেদ বলছে ভাই সিকিউ ক্লাস কি আর হবে? হ্যাঁ ভাই, সিকিউ ক্লাস আরেকটা হবে, পুরো চ্যাপ্টার শেষ হলে আমরা একটা সিকিউ ক্লাস রাখার চেষ্টা করব, যেখানে সিকিউ এমসিকিউ আমরা পুরোটা সলভ করার আবার চেষ্টা করব, ঠিক আছে? ঐশী আইরে, ঐশী আয়রা, সেও নামাজ শেষ করে আসে, গুড। ওকে, অনেকে কিন্তু জয়েন করে ফেলছো, আমরা 1 মিনিট একটু অপেক্ষা করব। মোটামুটি জান্নাতুল ফেরদৌস, হ্যাঁ ভাই তোমার নামটাও নিছি, ঠিক আছে? অনেকেই জয়েন করে ফেলছো, আমরা সবাইকে নিয়ে আবার শুরু করি, সমস্যা নাই। আহ রাসনা, তুমি কি বলছিলে ভাইয়া? আমি খেয়াল করি নাই। সানজিদা, তোমার মেসেজ আমি দেখছি, সমস্যা নাই। এই অধ্যায় শেষ হতে আর কয়টা লেকচার লাগবে? ঠিক আছে, আমরা এই অধ্যায়ের যেমন আজকে 6 ছিল, 7 থাকবে, 8 থাকবে, ঠিক আছে, 7 থাকবে, 8 থাকবে, এবং তারপরে আমরা একটা এক্সট্রা ক্লাস লাগবো, ঠিক আছে? তার মানে আজকের ক্লাস বাদে আরো 3টা ক্লাস থাকবে, ঠিক আছে তোমাদের। একজনই জিজ্ঞেস করছে ভাই হোস্টিং কি, হোস্ট করা মানে কি? তুমি জানো ভাই, হোস্ট করা মানে হলো কোনো জিনিসে তুমি মনে করো যে আতিথেয়তা করা, ঠিক আছে? আতিথেয়তা করা, যেমন তুমি মনে করো যে কাউকে ইনভাইট করতেছো কোনো তোমার বাসায়, ঠিক আছে, যে তুমি আমার বাসায় আসো, আইসা একটু খাওয়া দাওয়া করো, তার মানে তুমি হোস্ট সেখানে, ঠিক আছে? এখন হোস্টিং মানে কি, তোমার কম্পিউটারে বিভিন্ন ডেটা তুমি যদি হোস্ট করো, তাহলে তোমার ডেটাগুলো অন্য কেউ ইউজ করতে পারবে, তার মানে এই যে জিনিসটাকে করা, সেটাকে হোস্টিং বলে। এখন হোস্টিং কোথায় করে ভাই? সার্ভারে করে। সার্ভারে করলে দেখা যাবে যে সার্ভারের থ্রুতে তোমার ডেটাগুলো সে অন্য কেউ ব্যবহার করতে পারবে। তাহলে প্রশ্ন আসতে পারে ভাই, আমি আমার পার্সোনাল কম্পিউটারকে দিয়ে কি কখনো হোস্টিং করাইতে পারবো না? করাইতে পারবা, বাট এটা প্র্যাকটিক্যাল না। কারণ তোমার হোস্টিং করাইতে মানে কি, তোমার ডেটাগুলো যেন 24 ঘন্টায় সে ব্যবহার করতে পারে, কিন্তু নর্মালি দেখা যায় তোমার পিসি এত বড় ডেটা হ্যান্ডেল করতে পারে না, এবং 24 ঘন্টাও তোমার ল্যাপটপ তুমি চালায় রাখতে চাইবা না, ঠিক আছে? তাই নর্মালি আমরা পার্সোনাল বা লোকাল কম্পিউটারকে হোস্ট হিসেবে ব্যবহার করি না। ওকে, ওকে, তাহলে মোটামুটি কিন্তু আমরা একটা আইডিয়া পেয়ে গেছি, মোটামুটি অনেকে জয়েন করে ফেলছে, আমরা তাহলে শুরু করি। তাহলে আমরা মোটামুটি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সম্পর্কেও একটা আইডিয়া পেয়ে গেছি। তাহলে যেহেতু আইডিয়া পেয়ে গেছি, তারপরে আমরা এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আবার 2 ধরনের, ঠিক আছে? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আবার কি কয় ধরনের ভাই? 2 ধরনের, একটা হলো সেন্ট্রালাইজড আর একটা হলো ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? সেন্ট্রালাইজড সিস্টেমটা খুবই সহজ জিনিস ভাই, একটা সেন্ট্রাল কম্পিউটার থাকবে, একটা সেন্ট্রাল কম্পিউটার থাকবে, আর কতগুলা ধরো যে ক্লায়েন্ট থাকবে, ঠিক আছে? কতগুলা ক্লায়েন্ট থাকবে, তার মানে জিনিসটা এখানে যেটা দাঁড়াইতেছে ভাইয়া, সেটা হলো যে এখানে একটা সেন্ট্রাল কম্পিউটার আছে তোমার মাঝখানে যেটা দেখতেছো, আর বাকি সবগুলা কি ভাইয়া? বাকি সবগুলা হলো ক্লায়েন্ট। এখন ক্লায়েন্ট সেগুলাকে ইউজ করতে পারতেছে, বা ক্লায়েন্ট সেগুলাকে কি করতে পারতেছে ভাই? ইউজ করতে পারতেছে। তার মানে এটা হলো সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। সেন্ট্রালাইজড নেটওয়ার্কের কাজ কি ভাই? সেন্ট্রালাইজড নেটওয়ার্কের কাজ হলো মাঝখানে একটা সেন্ট্রাল পয়েন্ট থাকে, বাকি সবাই ইউজ করতে পারে। জিনিসটার একটা সুন্দর উদাহরণ কি ভাই? সুন্দর উদাহরণ যদি দেখতে চাও, তাহলে এটা ধরো একটা শিখো, ঠিক আছে? শিখো অ্যাপ, শিখো অ্যাপ, শিখো অ্যাপ হলো কি? সেই সেন্ট্রাল সিস্টেমের
তোমার একদম মাঝের যেই অ্যাপটা, আর তোমরা যেগুলি ব্যবহার করতেছো সেটা হলো ক্লায়েন্ট। বুঝতে পারছো? এইটা একটা সেন্ট্রালাইজ সিস্টেম, ঠিক আছে? সেন্ট্রালাইজ সিস্টেম। সেন্ট্রালাইজ সিস্টেমের সব থেকে মজার ব্যাপার কি, শিখো অ্যাপ, সে একটা ওনার, সে চাইলেই তোমার দিতে পারবে। সে যদি মন চায় যে তুমি দুষ্টু ছেলে বা দুষ্টু মেয়ে, তোমার অ্যাপ ইউজ করতে দেবে না, সে চাইলেই অ্যাপ ইউজ করতে দিবে না। তার মানে একটা সেন্ট্রাল পয়েন্ট থাকে, সে ইউজ করতে দেওয়ার তার অধিকার আছে, কারে দিবে না দিবে সেটা তার ব্যাপার। এটা হলো একটা কি, তোমার মনে করো যে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। এরপরে আসে ভাই ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কটা কি ভাই? ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে তোমার এরকম সেন্ট্রাল কোনো পয়েন্ট থাকে না, ঠিক আছে? সবাই সবারটা ইউজ করতে পারে, আবার সবাই দেখা যায় কি ওইখানে কন্ট্রিবিউট করতে পারে। কন্ট্রিবিউট করা মানে কি, মানে তুমি কিছু দিলা, আমি কিছু দিলাম, মিলেমিশে আমরা একটা কাজ করলাম, ঠিক আছে? জিনিসটা কেমন, ধরো তোমরা একটা মজা, এখন একটা জিনিস, মানে আমি কিছুদিন আগে একটা শব্দ শিখলাম, সেটা হলো ডিশ পার্টি। কি পার্টি ভাই? ওয়ান ডিশ পার্টি, ঠিক আছে? ওয়ান ডিশ পার্টি, এটা নাকি ঢাকায় খুব বেশি পপুলার। ওয়ান ডিশ পার্টি জিনিসটা কি ভাই? ওয়ান ডিশ পার্টি হলো যে পার্টি হবে, খাওয়া দাওয়া হবে, অনেক সুন্দর খাওয়া দাওয়া হবে, বাট ওয়ান ডিশ পার্টির মূল উদ্দেশ্য বা এটার ফিচারটা কি জানো? ফিচারটা হলো তুমি কিছু আনবা, আমি কিছু আনবো, তারপরে সবাই মিলে ওই জিনিসটা খেয়ে ফেলবো। এটা হলো অনেকটা তোমার মনে করো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের মতো। ধরো তুমি হলো পাটিসাপটা পিঠা খুব ভালো বানাইতে পারো, তুমি ওই পার্টিতে, ভালো ওয়ান ডিশ পার্টি যেটা আছে সেখানে তুমি পাটিসাপটা পিঠা নিয়ে আসলা, কেউ হয়তো বা কেক ভালো বানাইতে পারে, কেক নিয়ে আসলা, এবং মনে করো সবাই সবারটা আস্তে ধীরে খাইলা। তাহলে জিনিসটা হলো কি, সবাই এখানে কন্ট্রিবিউটও করলা, সবাই ব্যবহারও করলা, বাট কেউ একাই জিনিসটা আইনা সবাই দেও নাই। তার মানে এই জিনিসটা অনেকটা কি হয়, সবাই রান্না করছে, সবাই খাইছে, এক একজন এক একটা জিনিস দিচ্ছে। তার মানে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কটাও মানে সেই রকম। তার মানে এটাই হলো সেন্ট্রালাইজড কেউ নাই, যে আমি তোমারে যদি দাওয়াত দিতাম তার মানে কি আমি তোমারে সব ধরনের খাবার রান্না করে খাওয়াইতাম, জিনিসটা কিন্তু সেরকম না। তাহলে তুমি ওইটাও মনে রাখতে পারবা যে ওয়ান ডিশ পার্টি জিনিসটা অনেকটা ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের মতো। তার মানে এর কোনো সেন্ট্রাল পয়েন্ট নাই। আগে যেমন সেন্ট্রাল পয়েন্ট ছিল, সেরকম কোনো সেন্ট্রাল পয়েন্ট নাই। এ কে দিতে পারে, এ আবার মনে এ আবার একে দিতে পারে, এ আবার একে দিতে পারে, এ আবার আরেকজনকে দিতে পারে, এ আবার আরেকজনকে দিতে পারে, এ আবার আরেকজনকে দিতে পারে, এ আবার একে দিতে পারে, এ আবার একে দিতে পারে। তার মানে এই নেটওয়ার্কে তোমার ক্লায়েন্ট নিজেও হইতে পারে, আবার সার্ভ, আবার মনে করে কি হতে পারে, সে হইলো সার্ভ করতে পারে বা হোস্ট করতে পারবে। তার মানে এই নেটওয়ার্কের কি হয়, তোমার কোনো সেন্ট্রাল পয়েন্ট নাই, ঠিক আছে? বুঝা গেছে? তার মানে এটার কোনো সেন্ট্রাল পয়েন্ট নাই বা সেন্ট্রাল কেউ নাই, সবাই সবারটা ইউজ করতে পারে, আবার সবাই সবাইকে কন্ট্রিবিউট করতে পারে, ঠিক আছে? ওকে ওকে, তারপরে হাইব্রিড পার্টি কি, পার্টি না তো, হাইব্রিড নেটওয়ার্ক, ঠিক আছে? হাইব্রিড নেটওয়ার্ক কি? হাইব্রিড নেটওয়ার্ক হলো তোমার পিয়ার টু পেয়ার নেটওয়ার্ক, অথবা তোমার মনে করো যে ক্লায়েন্ট যে সার্ভার, ক্লায়েন্ট সার্ভার যে নেটওয়ার্ক, দুইটারে যদি মিশাইয়া একটা জিনিস বানানো যায়, যদি মিশাইয়া কিছু বানানো যায়, সেটাকে তোমার বলা হয় হাইব্রিড নেটওয়ার্ক, ঠিক আছে? হাইব্রিড নেটওয়ার্ক। যেমন তোমার এখানে দেখো, এইটা তোমার একটা পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, এইটা একটা পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, এইটা আবার তোমার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, এইটা আবার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, এবং এই তিনটা নেটওয়ার্ক পরস্পরের সাথে আবার কানেক্টেড, পরস্পরের সাথে আবার কি কানেক্টেড। তার মানে এই জিনিসটা হলো হাইব্রিড একটা কি নেটওয়ার্ক, ঠিক আছে? তার মানে তিনটা জিনিসই এর মধ্যে আছে। বুঝা গেছে? তাহলে এটাও কিন্তু আমরা আই গেস বুঝতে পারছি যে সার্ভিস প্রদানের মাধ্যমে কি করা যায়, আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি, হাইব্রিড নেটওয়ার্ক। এবার আসি ভৌগোলিক বিস্তৃতির উপর ডিপেন্ড করে কিন্তু নেটওয়ার্ক অনেক ধরনের হতে পারে। ভৌগোলিক বিস্তৃতি বলতে ভাই কভারেজ এরিয়া। কভারেজ এরিয়া বলতে কি ভাই, দেখো তোমার বাসায় ওয়াইফাই আছে, ওয়াইফাই এর জন্য রাউটার ব্যবহার করো, কিন্তু তোমার বাসায় নেট আছে, কিন্তু তুমি যদি এখান থেকে 20 কিলোমিটার দূরে যায় বলো যে আমার বাসায় নেট আছে, ওই নেট আমি কেন ব্যবহার করতে পারবো না, তাহলে তোমার মতো বলদার কেউ হবে না। তো যেহেতু তোমার মতো বলদার কেউ হবে না, তাহলে এই জিনিসটা জানার জন্য আমাদের কি শিখতে হবে? আইসিটি শিখতে হবে। তাহলে আইসিটি বলতে আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো নেটওয়ার্কের ভৌগোলিক বিস্তৃতি, মানে কতটুকু এরিয়া কভার করে তোমার নেটওয়ার্ক, সেটা হইলো তোমার ভৌগোলিক বিস্তৃতির উপর, ঠিক আছে? ভৌগোলিক বিস্তৃতির উপর। এখন এই ভৌগোলিক বিস্তৃতির উপর কয় ধরনের? 5 ধরনের। প্যান, ল্যান, ক্যান, তারপরে কি আছে ম্যান, আরেকটা হলো ওয়ান, ঠিক আছে? আমরা সবগুলাই আস্তে আস্তে উদাহরণ দিব, ঠিক আছে? উদাহরণ দিব, ঠিক আছে? এখন তোমরা একটা কথা বলতেছো, ভাইয়া হাইব্রিড নেটওয়ার্কের একটা এক্সাম্পল দেন না, ঠিক আছে?
তোমরা চাইতেছো উদাহরণ আমি দিয়ে দিলাম, তবে একটু অন্যভাবে উদাহরণটা দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ধরো তোমাদের ফেসবুক গ্রুপ, ঠিক আছে, ফেসবুক গ্রুপে অনেক সময় কি করো তোমরা, যে ধরো তোমার কোন একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা তুমি ছবি তুলে তুমি গ্রুপে দাও, ভালো কথা। আরেকজন ধরো প্রশ্নটার উত্তর জানে, সে ধরো সেটা সমাধান করে দেয়, ঠিক আছে, তার মানে নিজেরা শেয়ার করতেছো। তার মানে কি হয়ে গেল, এটা একটা তোমার ক্লায়েন্ট সার্ভার হয়ে গেল, বা তোমার ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। এখন মজার ব্যাপার হলো, হঠাৎ করে ধরো যে পুরো ফেসবুক গ্রুপটা আবার একজনে কন্ট্রোল করে, পুরো ফেসবুক গ্রুপটা কি আবার আরেকজনে কন্ট্রোল করে, তাহলে পুরো জিনিসটা একটা হাইব্রিড মডেলে চলে আসলো না? তো এই হাইব্রিড মডেলে যখন চলে আসলো, তো এটাকে হাইব্রিড বলে। এরকম অনেক ধরনের নেটওয়ার্ক আছে যেখানে তোমার একই সাথে অনেক কিছু ইউজ করা যায়। তোমার একদম সহজ উদাহরণ দেবো ভাই, সহজ উদাহরণ দেই। ধরো তোমার ব্যাংকের সিস্টেমে তোমার কি হয়, ধরো একে অপরের সাথে তারা কানেক্টেড, তার মানে এটা আমি কি বুঝলাম, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, কারণ একে অপরের সাথে কানেক্টেড। আবার তারা ইন্টারনেট ইউজ করতেছে, যদি ইন্টারনেট ইউজ করে তখন তো মনে করো যে আবার কি হয়ে যেতেছে, ক্লায়েন্ট ও সার্ভার, তার মানে দুইটারই মিক্সচার যখন ইউজ করতেছে তখন সেটাকে কি হয়ে যেতেছে, হাইব্রিড নেটওয়ার্ক হয়ে যেতেছে। আই গেস বুঝতে পারছো। আচ্ছা, এবার আসি আমি প্যানে। একদম প্যানে কি বলছে ভাইয়া, প্যান হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ফুল ফর্ম গুলা সবগুলা জানবা ভাইয়া, ফুল ফর্ম গুলা যারা জানবা না তাদের জন্য নৈবিত্তিকে অসুবিধা হবে। প্যানের ফুল ফর্ম মানে কি ভাইয়া, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। বুঝাই যেতেছে আমার পার্সোনাল এরিয়ার মধ্যে যে সকল ডিভাইস গুলো ব্যবহার করি সেগুলি, যেমন ধরো যে আমার ল্যাপটপ, আমার মোবাইল ফোন, আমার এটাও একটা ফোন, আমার এই যে হেডসেট, আমার মাউস, আমার প্রিন্টার, আবার এই যে মনে করো যে ডেস্কটপ, এরা পরস্পরের সাথে কানেক্টেড। কিভাবে কানেক্টেড হতে পারে ভাইয়া, ধরো আমি ব্লুটুথ ইউজ করলাম, ব্লুটুথের মাধ্যমে কি একে অপরের সাথে কি হতে পারে, কানেক্টেড হতে পারে। ওয়াইফাই একটা নেটওয়ার্ক সিস্টেম আছে যেটার মাধ্যমে কানেক্টেড হতে পারে। তো এইভাবে করে যদি আমার নিজস্ব এরিয়া বা আমার রুম বা আমার পাশের রুমের মধ্যে যদি কানেক্টেড থাকতে পারি, তাহলে সেটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। বাট যেটা মনে রাখার জন্য সেটা হলো এর পরিধি সর্বোচ্চ কত মিটার, 10 মিটার। তার মানে 10 মিটার রেঞ্জের মধ্যে। এখন অনেকে বললে যে ভাই এটা 10 মিটার বলতে আসলে কত বোঝায়, আপনার থেকে সামনে 10 মিটার, ডানে 10 মিটার, নাকি বামে 10 মিটার, কোন দিকে? ভাই একটা সার্কেল, ঠিক আছে, সেন্টার থেকে একটা সার্কেল ধরো, ব্যাসার্ধ ধরো 10 মিটার, 10 মিটার ধইরা একটা মনে করো সার্কেল বানাও, ঠিক আছে, যদি সার্কেল বানাও তাহলে তুমি এই প্যানের একটা এরিয়া পাই যাবে 10 মিটার, ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে প্যানের সর্বোচ্চ পরিধি কত, 10 মিটারের রেঞ্জের মধ্যে তুমি এই ডেটা আদান প্রদান করতে পারবে। দেখো তুমি ব্লুটুথের মাধ্যমে কিন্তু অনেক দূরের কারো কাছে ডেটা পাঠাইতে পারো না, ঠিক আছে। অনেকে বলতেছে ভাই 10-20 দেওয়া বইতে প্যারা নাই, 10-20 এই ছোট রেঞ্জের মধ্যে, এক এক বইতে এক একটা দিতেই পারে, তবে চেষ্টা করবা বোর্ডের বইতে যেটা আছে সেটা দেওয়া, ঠিক আছে, ওকে। তারপর এখানে প্যানের কিছু উদাহরণ দিছে যেটা তোমরা দেখলেই বুঝবা। আবার বলছে যে ওয়্যার্ড তার যুক্ত ভাবেও তুমি এটা আসলে করতে পারো। তোমার বাসায় ধরো 4টা কম্পিউটার আছে, 4টা কম্পিউটারের মধ্যে ধরো তুমি তার দিয়ে কানেক্টেড করছো, যেমন এখানে ধরো তার দিয়ে কানেক্ট করছে, ঠিক আছে, তার দিয়ে কি করছে ভাই, একে অপরের সাথে কানেক্টেড করে দিছে। যেহেতু একে অপরের সাথে তার দিয়ে কানেক্ট করে দিছে, তার মানে এটা হলো ওয়্যার্ড পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হয়ে গেছে, এবং তোমার বাসার কয়েকজনের মধ্যে এটা কাজ করবে। ওয়্যারলেস এর জিনিসটা আমরা কি বলছিলাম ভাই, ব্লুটুথের মাধ্যমে করা যায়। তো ওয়্যারলেস যদি হয় তখন এটারে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলে। তখন হলো কি ব্লুটুথের মাধ্যমে ধরো বাকিদের সাথে কানেক্ট করছে, এই যে দেখো এখানে একটা সুন্দর উদাহরণ দিছে, ব্লুটুথের মাধ্যমে বাকি সবগুলা ডিভাইসের সাথে কানেক্ট করছে, ঠিক আছে, এটা হলো প্যানের একটা উদাহরণ। এরপর আসি ল্যান, যেহেতু প্যান হয়ে গেছে এরপর আসি ল্যান। ল্যান কি ভাই, ল্যানের ক্ষেত্রে ল্যানের ফুল ফর্ম হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যানের ফুল ফর্ম কি ভাই, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এবং লোকাল এরিয়া নেটওয়ার্ক দেখা যায় সাধারণত 1 কিলোমিটার বা তার কম পরিসরের জায়গার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার, ঠিক আছে, বাট এটা রেঞ্জ মনে রাখবা 100 মিটার থেকে 1 কিলোমিটার। 1 কিলোমিটার, যখন 1 কিলোমিটার পর্যন্ত টানতে চাবা তখন অবশ্যই একটা রিপিটার লাগবে, ঠিক আছে। নরমালি 100 মিটার, ল্যানের হলো কভারেজ এরিয়া কত ভাই, 100 মিটার,
বাট এটারে যদি তুমি জোর করে 1 কিলোমিটার পর্যন্ত বানাইতে চাও তাহলে একটা রিপিটার লাগবে। এখন প্রশ্ন আসতে পারে ভাই রিপিটার কি? রিপিটার লাস্টের ক্লাসে পড়াইছিলাম। রিপিটার হলো তোমার একটা গ্লুকোজের মতো, যে গ্লুকোজটা কি করে তোমার নেটওয়ার্ককে দুর্বল যাতে না হয়ে যায় সেটারে আবার সতেজ করার জন্য একটা রিপিটার ডিভাইস ইউজ করতে হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বলতে পারছি যে 100 মিটার থেকে 1 কিলোমিটার। বাট তুমি যদি 1 কিলোমিটার আরো অনেক বড় রেঞ্জে নিতে চাও 1 কিলোমিটার পর্যন্ত, তাহলে তোমার মাঝে একটা রিপিটার দিয়ে তোমার কি করতে হবে, এটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে ল্যানের কিছু সুবিধা আছে, যেমন আমরা দৈনন্দিন জীবনে লোকাল এরিয়া নেটওয়ার্কই বেশি ব্যবহার করি। হ্যাঁ, তোমরা দেখবা অনেক বেশি ব্যবহার করব। তারপর বলছে সর্বোচ্চ 1 কিলোমিটার, বাট রিপিটার লাগে। ল্যানের টপোলজি সাধারণত স্টার, বাস, স্টিরিও, রিং হয়ে থাকে। টপোলজি কি সেটা আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম, একটু দেখে নিলেই পড়ে যায়, মানে পারবা আর কি। তারপরে বলছে যে এটার জন্য তার মাধ্যম হিসেবে টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল এবং তারবিহীন মাধ্যম হিসেবে রেডিও ওয়েভ ব্যবহৃত হয়। ঠিক আছে, রেডিও ওয়েভ ব্যবহৃত হয়, অথবা তার যদি বলি তাহলে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহৃত হয়, কোএক্সিয়াল কেবল ব্যবহৃত হয়, ফাইবার অপটিক কেবল কি হবে, ব্যবহৃত হয়। তারপরে ল্যানের কিছু সুবিধা আছে, এটি কম ব্যয়বহুল, এটা বুঝতেই পারতেছি, কারণ কম দামি তার ব্যবহার করা যায়। এটি হাব নেটওয়ার্ক বা ইন্টারনেট কেবলগুলোর মতো সস্তা। তারপরে দ্রুত ডেটা স্থানান্তর করা যায়, হ্যাঁ করা যায়। কেবলমাত্র এক জায়গায় ডেটা পরিচালনা করা সহজ, যা ডেটা আরো সুরক্ষিত করে। তারপরে এখানে আরো কিছু জিনিস আছে যেগুলো তুমি দেখলে আই গেস পারবা, খুব সহজ সহজ জিনিস। তারপরে বলছে যে নেটওয়ার্কে প্রতিটি ক্লায়েন্ট লাইসেন্সযুক্ত সফটওয়্যার করবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলছি যে তোমার যদি একটা সফটওয়্যারই থাকে এবং সেই সফটওয়্যার যদি তোমার নেটওয়ার্কের আওতাধীন সবাই ব্যবহার করতে চায় তাহলে তুমি ল্যান দিয়েই করতে পারবা। ঠিক আছে, তারপর বলছে সকল নেটওয়ার্ক ব্যবহারকারীদের ডেটা সার্ভার একক হার্ড ডিস্ক সংরক্ষণ করা যায়। হ্যাঁ, লোকাল এরিয়া নেটওয়ার্ক সকল ব্যবহারকারী একক ইন্টারনেট সংযোগ শেয়ার করার সুযোগ থাকে, সকল ইন্টারনেট ব্যবহার করার সুযোগ থাকে। যেমন তুমি একটা ওয়াইফাই যদি ব্যবহার করো ওয়াইফাই রাউটারের জন্য, তখন কি হয় ভাইয়া, তুমি এক ওয়াইফাই রাউটারের মাধ্যমে তোমার এরিয়ার আন্ডারে সবাইকে কি করতে পারো, নেটওয়ার্ক দিতে পারো। ল্যানের একটা উদাহরণ হিসেবে তুমি ওয়াইফাই রাউটার বা ওয়াইফাই সাথে মিল দেখাইতে পারো আর কি। কিছু অসুবিধা আছে, কি অসুবিধা আছে ভাই? এখানে বলছে ল্যান কম্পিউটার রিসোর্স শেয়ার করা প্রকৃতপক্ষে খরচ পাবে, তবে ল্যান ইনস্টল করা একটু খরচ সাপেক্ষ। ঠিক আছে, তারপর বলছে ল্যানের অ্যাডমিন প্রতিটি ল্যান ব্যবহারকারী ব্যক্তিগত ডেটা ফাইলগুলো চেক করতে পারে, সুতরাং এটি গোপনীয়তার নিশ্চয়তা দেয় না। তারপরে বলছে কি অ্যাডমিন যদি ল্যানের কেন্দ্রীয় ডেটা নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয় তাহলে তোমার ডেটাগুলো অন্য কেউ ইউজ করতে পারবে। ঠিক আছে, এইটা আমরা একটু দেখি। ঠিক আছে, ল্যানের এই কথাটা আসলে একটু বলি, যেহেতু তোমরা অনেক সময় দেখো কি করো জানো, তোমাদের ক্লাসে বলছিলাম কিনা জানি না, বাট তোমরা ফ্রি ওয়াইফাই দেখলে সেই ফ্রি ওয়াইফাই ইউজ করতে যাও। এখন তোমরা কি এটা জানো, তুমি যখন একটা ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে চলে যাও এবং সেটা যদি ফ্রি ওয়াইফাই হয়, এবং ফ্রি ওয়াইফাই কিন্তু নেটওয়ার্কের নিরাপত্তা দিতে পারে না, তাহলে নিরাপত্তা যদি দিতে না পারে তাহলে তোমার দেখা যাবে তুমি ফ্রি ওয়াইফাই ইউজ করতেছো এবং ওই একই নেটওয়ার্ক তোমার ধরো একটা হ্যাকারও কি করতেছে, ইউজ করতেছে। যদি হ্যাকারও ইউজ করে তাহলে কি হবে, তোমার নেটওয়ার্কের মাধ্যমে একই নেটওয়ার্ক ইউজ করতেছো, তোমার ডেটা সে দেখতে পাবে এবং তোমার ডিভাইসও কি হতে পারে, হ্যাক হয়ে যেতে পারে। তাই ফ্রি ওয়াইফাই দেখাই সেখানের ফ্রি ওয়াইফাই ব্যবহার করা একদমই উচিত না। ঠিক আছে, আমি কিন্তু এটা অনেক আগেও তোমাদের বলছিলাম, আবার একটু রিপিট করে দিলাম। ওকে, তারপরে এটার উত্তর দাও। তাহলে আমরা বুঝতে পারতেছি একটা গবেষণাগার মানে একটা বড় রুম, বড় রুমের মধ্যে যদি আমি করি তাহলে ল্যান দিয়েই এটা কভার করা যায়, তার মানে অপশন হবে সি। ঠিক আছে, ল্যান। ঠিক আছে, ল্যান দিয়েই করা যায়। এটার উত্তর কি হবে? মনে রাখবা প্রাইভেট নেটওয়ার্কের উদাহরণ হইল পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। বাট ওয়ান হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক নরমালি কোথায় ব্যবহার হয়, ইন্টারনেটের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে তোমার এইটার উত্তর হবে শুধুমাত্র 1 আর 2, আর 1 আর 2 আছে
ক নাম্বারে, তার মানে এটা হলো উত্তর। প্রাইভেট নেটওয়ার্কের উদাহরণ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। কারণ ভাই আমি তোমার বলি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আমার বাসার মধ্যে কাজ করতেছি, অথবা আমার বড় একটা রুম বা স্কুলের মধ্যে ব্যবহার করতেছি, আমি তো চাই না আমার ওয়াইফাই এর পাসওয়ার্ড অন্য কেউ পাক, তার মানে এটা একটা প্রাইভেট নেটওয়ার্কের উদাহরণ। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আর লোকাল এরিয়া নেটওয়ার্ক প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে পড়ে। ঠিক আছে, এ নাম্বার হবে। তারপরে আসি ক্যান। ক্যান মানে কি ভাই? ক্যানের ফুল ফর্ম এখানে কি দেওয়া আছে? ক্যানের ফুল ফর্ম এখানে দেওয়া নাই, যেহেতু দেওয়া নাই তার মানে আমার কাজ কি সেটা তোমাদের জানিয়ে দেওয়া। তাহলে ক্যানের এটা ফুল ফর্ম কি ভাই? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক মানে কি? ধরো তোমার স্কুলের পুরা স্কুল তুমি কভার করতে চাও তোমার নেটওয়ার্কের মাধ্যমে, তাহলে পুরা স্কুল যদি কভার করতে চাও তাহলে তোমার কতগুলা ল্যান, ল্যান মানে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক, ধরো হচ্ছে প্রত্যেক তলায় এক একটা করে ল্যান ছিল, তো এরকম সব ল্যান একত্রে কইরা তোমাদের কি হবে? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক করা যাবে বা ক্যান তৈরি করা যায়। এখানে লেখছে অনেক ল্যানের সমন্বয়ে কি করা যায়? ক্যান গঠিত হয়। ঠিক আছে, এবং এর বিস্তৃতি কত ভাই? এর বিস্তৃতি হলো 1 থেকে 5 কিলোমিটার, 1 থেকে 5 কিলোমিটার দূরত্ব পর্যন্ত এটা করতে পারে। তার মানে পুরো একটা স্কুলই কিন্তু করা যাবে কি? কভার করা যাবে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে। ওকে, এবং দেখা যায় কি বড় বড় বিশ্ববিদ্যালয় এবং অফিসে কিন্তু এরকম ক্যান ইউজ করে। ঠিক আছে, ঠিক আছে, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। তারপরে ম্যান কি ভাই? ম্যানের ফুল ফর্ম হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখন মেট্রোপলিটন এরিয়া মানে কি? এটার এই যে দেখো প্রায় 50 কিলোমিটার দূরত্ব পর্যন্ত, তার মানে 10 থেকে 50 কিলোমিটার ধরে রাখতে পারো যে 10 থেকে, ও তোমরা তো এখন বড় হয়ে গেছো, তোমরা তো এখন কলেজে পড়ো, সরি সরি। ঠিক আছে, তোমরা এখন 50 কিলোমিটার দূরত্ব পর্যন্ত কি করা যায়? 10 থেকে 50 কিলোমিটার দূরত্ব পর্যন্ত তোমার ম্যানের নেটওয়ার্ক করা যায়। তার মানে তোমার পুরো গ্রাম, তোমার পুরো শহরকে কভার করতে পারবে কে? ম্যান। ঠিক আছে, ম্যান নেটওয়ার্কের মাধ্যমে তোমার পুরো শহরকে কভার করতে পারবে। এবং সেই প্রযুক্তি যদি ওয়্যারলেস সিস্টেমের মাধ্যমে করা যায় তাহলে সেটাকে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ডব্লিউম্যান বলে। ঠিক আছে, ওকে। একজন একটা কমেন্ট করছে যে ভাইয়া ট্যুর থেকে বাসায় যাচ্ছি, বাসে বসে বসে ক্লাস করতেছে। এখন দেখো, সে বাসে বসে বসে ক্লাস করতেছে, সে কোনো গ্রামের মধ্যে আবদ্ধ না, সে কোনো বাসার মধ্যে আবদ্ধ না, তাহলে তার নেটওয়ার্কটা কোনটা? সে তো ধরো এক এক সময় এক একটা গ্রাম তো গ্রাম পার করে সে ধরো বাসায় যাচ্ছে। ঠিক আছে, তার যে নেটওয়ার্ক সেটা হলো 1। ঠিক আছে, তার যে নেটওয়ার্ক, তার নেটওয়ার্কটা হলো কি 1। 1 এর ফুল ফর্ম কি ভাই? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সর্বোৎকৃষ্ট উদাহরণ হলো ইন্টারনেট। তাহলে তোমাদের যে বন্ধুটা এখন ট্যুর শেষ করে বাসায় যাচ্ছে, বাসে করে, সে হলো তার 1 এর নেটওয়ার্কটা ব্যবহার করতেছে। 1 এর সব থেকে সুন্দর উদাহরণ হলো ইন্টারনেট। ঠিক আছে, তার মানে ইন্টারনেট ব্যবহার করে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে বলো, আজকের যে ক্লাসটা আমরা করাইলাম, আজকের পড়া বুঝছো তো? তা আমাদের কুংফু এনাম ভাই তোমাদের একটা প্রশ্ন করছে যে আজকের পড়া বুঝছো কিনা। ঠিক আছে, তোমাদের কুনফু এনাম ভাই, তোমরা অনেকেই জানো না যে কুনফু যে পান্ডা, সেই পান্ডা আসলে আমাদের এনাম ভাই ছিল, বাট তার চেহারাটা অ্যানিমেটেড করে আসলে পান্ডা বানাইছে, বাট আসল পান্ডা ছিল আমাদের এনাম ভাই। সেই কিন্তু কুনফু শিখছে, বুঝছো? এটা হলো আমাদের এনাম ভাই কুনফু পান্ডা। ঠিক আছে, আমাদের এনাম ভাই কুনফু পান্ডা, সে কিন্তু তোমাদের যারা আজকে পড়া বুঝে নাই তাদের এই যে এরকম তাল ফেলায়। ঠিক আছে, আচ্ছা, একজনে জিজ্ঞেস করছো ভাই 1 এর রেঞ্জ কত? 1 এর রেঞ্জ ভাই পুরো পৃথিবী। ঠিক আছে, 1 এর রেঞ্জ চাইলে তুমি পুরো পৃথিবীতে ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করাইতে পারো। উত্তর দিছে। একজন বলছে ভাই রিপিটার বোঝো নাই, রিপিটার বোঝার জন্য ভাই প্রিভিয়াস ক্লাসটা একটু দেখো, রিপিটার সেখানে আমি ডিটেইলসে কিন্তু তোমাদের জানাইছি, তো প্রিভিয়াস ক্লাসটা দেখলেই বুঝবা। একজনে জিজ্ঞেস করছে ভাই ইথারনেট কি? ইথারনেট হলো একটা কেবলের নাম যেটা তোমার ইন্টারনেট ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে,
ওকে, তাহলে মোটামুটি বাকিদের থেকে বুঝতে পারছি, বুঝছো। যাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে তাদের জন্য বলবো ভাই রেকর্ডিং ক্লাসটা দিবে, এটারই তো রেকর্ডিং ক্লাস তোমরা কিছুক্ষণ পরে পাবা, আবার কয়েকবার দেখো, আবার কয়েকবার দেখলে তোমাদের এই জিনিসটা ইজিলি তুমি বুঝতে পারবা। কারণ প্রথমবার একবার এক জিনিস ক্লাস দেখলে দেখ অনেক সময় কি মাথায় ক্লিক করে না, ঠিক আছে। তুমি আবার যদি এই রেকর্ডিং ক্লাসটা দেখো দেখবা যে ওই জিনিসটা খুব সুন্দর মতো বুঝতে পারছো, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর মতো এক্সপ্লেন করা আছে, তুমি জিনিসটা দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে। তো মোটামুটি আমাদের অনেকেই দেখছি যে একজনই জিজ্ঞেস করছে ভাই গুগল প্লেক্স কি। গুগল প্লেক্স হলো ভাই গুগলের অফিসের নাম, ঠিক আছে। ওই ওই জিনিসটা শপিং কমপ্লেক্স বলি না, শপিং কমপ্লেক্স, তো গুগলের যে অফিস সেটাকে গুগল প্লেক্স বলে। ওকে, তাহলে মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়ে গেছি। তো আমাদের ক্লাসটা আসলে শেষ। তো প্রতিবার ক্লাস শেষে আমরা একটা প্রতিজ্ঞা লিখি, তো সেই প্রতিজ্ঞাটা আজকেও আছে তোমাদের, যে আমরা সবার ভালো থাকার কারণ হব। তো আশা করি তোমাদের মধ্যে থেকে অনেকেও এই জিনিসটা মানার চেষ্টা করবা। তো আমরা আজকে অনেক সুন্দর করে অনেক জিনিস শিখে ফেলছি, যাদের একটু হয়তোবা মাথায় সহজে ক্লিক করতে পারে না তারা, তাদের কাছে আমি অনুরোধ করবো যে ক্লাসটা আবার একটু দেখো, রেকর্ডিংটা দেখলেই তোমরা সবকিছু সুন্দর মতো বুঝতে পারবা। আর আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা তোমরা চাইলে শিখো শিখবো জিতবো গ্রুপে জানাইতে পারো, সেখান থেকে আমি একটা আইডিয়া পাবো। তাহলে নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সবল থাকো, সুন্দর থাকো। তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।